আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিভিটের সৌজন্যে। দর্শক, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, খাদ্যর অভাবে পৃথিবীতে কখনো দুর্ভিক্ষ হয়নি, হয়েছে সুষম বন্টনের অভাবে। দেশি বিদেশি বিভিন্ন গবেষণা সংস্থা যেখানে করোনা মহামারীর কারণে বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে যাবার তথ্য দিচ্ছে, তখন কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে দেশে করোনা সংক্রমণ শুরুর প্রথম 3 মাসে অর্থাৎ মার্চ থেকে জুন পর্যন্ত কোটিপতি বেড়েছে ৩,৪১২ জন। গত এক দশকে ধনকুবেরের সংখ্যা বৃদ্ধির দিক থেকে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। অথচ করোনায় দরিদ্র মানুষের ক্ষুধা মেটাতে একাই লড়তে হচ্ছে সরকারকে। করোনা মোকাবেলায় বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে চায়না প্রতিষ্ঠান আলিবাবা। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের অনেক সচ্ছল ব্যক্তি ও প্রতিষ্ঠান সে দেশের দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। বড় বড় শিল্পপতিরা একজোট হয়ে সাহায্য করছে সরকারকে। রতন টাটা একাই ১,৫০০ কোটি রুপি সরকারের তহবিলে দান করেছেন এবং দেশের প্রয়োজনে সমস্ত সম্পদ বিলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। হলিউড বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী তাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু হাতে গোনা দু একজন ছাড়া বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি ব্যবসায়ীদের কেউ ব্যাপকভাবে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন এমন তথ্য পাওয়া যায়নি। উল্টো নানান অজুহাতে সরকারের কাছে বারবার প্রণোদনা নিয়েছেন, এখনও চেয়ে যাচ্ছেন। এর বিপরীতে আশা জাগে নেওয়া ভিন্ন চিত্রও আছে। ভিক্ষার জমানো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেবার ঘটনা যেমন আছে, তেমনি তরুণদের অনেকে নিজেরা চাঁদা তুলে দরিদ্র মানুষের কাছে নিয়মিত খাবার পৌঁছে দিচ্ছেন। আমাদের মিডিয়ারও অনেকেই ক্ষুদ্র যার সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এই যখন অবস্থা, তখন দেশের এই দুঃসময়ে বিত্তশালীদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় করোনায় গরিব দুস্থদের পাশে ধন্যাঢ্যদের চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাসদের কেন্দ্রীয় নেতা রাজিকুজ্জামান রতন, অনলাইনে যুক্ত আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, আইইডিসিআর এর সাবেক প্রধান মহামারী নিয়ন্ত্রক ডক্টর আনোয়ারুল ইকবাল, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব এবং সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক। দর্শক, অনুষ্ঠানে মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন, স্ক্রলে দেখানো নম্বরে যাচ্ছে মূল আলোচনায়। জনাব রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। করোনার অভিজ্ঞতা মোকাবেলায় দেশের নাম করা ধনাঢ্য ব্যক্তি এবং বড় বড় শিল্প গ্রুপগুলোকে তাদের যে ভূমিকা কিংবা তাদের ভূমিকাগুলো আসলে কতখানি সন্তোষজনক, তাদের অংশগ্রহণ কতটুকু সন্তোষজনক বলে আপনি মনে করেন, কিংবা কেমন দেখছেন আপনি? সন্তোষজনক তো দূরের কথা, তাদের আহাজারি এবং তাদের আর্তনাদ শুনে আমাদের সাধারণ মানুষই তো আতঙ্কিত হয়ে যাচ্ছে যে আমাদের ধনীরা এত গরিব হয়ে গেলেন করোনায়, যে সরকারের প্রণোদনা ছাড়া তাদের চলার উপায় নেই। দেখুন, গত ধাক্কায় আমরা 1,23,000 কোটি টাকার প্রণোদনার কথা দেখেছিলাম। সেখানে যারা সক্ষম, যাদের সামর্থ্য বেশি, তাদের ভাগেই কিন্তু এটা পড়েছে। আমাদের শ্রমিকদের জন্য বরাদ্দ কতটুকু ছিল এবং তার কতটুকু বিতরণ হয়েছে সেটার আমরা হিসাব দেখেছি। আমাদের কৃষকদের জন্য কতটুকু বরাদ্দ ছিল এবং কতটুকু বিতরণ হয়েছে সেটা আমরা দেখেছি। কিন্তু যারা ধনী, বড় শিল্পপতি, বড় ব্যবসার সঙ্গে যুক্ত, তারা যতটুকু প্রণোদনা ছিল তার চেয়েও বেশি তারা আবার চেয়েছেন এবং পেয়েছেনও। এখান থেকে আমরা একটা জিনিস দেখি যে করোনার আঘাত সবার উপর সমানভাবে আসে নাই এবং করোনার সুবিধাটা অনেকেই আবার হাতিয়ে নিয়েছেন। যে কারণে বাংলাদেশ ব্যাংকের, আপনি যেটা বলেছিলেন যে প্রথম 3 মাসে বাংলাদেশ ব্যাংক যে হিসাবটি দিয়েছিল, তারপরে কিন্তু বাংলাদেশ ব্যাংক হিসাবটা দেয়নি। প্রথম 3 মাসের হিসাবে তারা ৩,৪১২ জন নতুন কোটিপতি জন্ম নেওয়ার কথা বলেছিলেন। পরের মাসগুলোতে নিশ্চয়ই এই সংখ্যাটা আরও বেড়েছে। এবং আরেকটা দিক, যে প্রায় 2,45,00,000 আমাদের মানুষ, তারা কিন্তু নতুন দরিদ্র হয়েছেন। করোনায় আমাদের নতুন ধনী বেড়েছে, করোনায় নতুন দরিদ্রও বেড়েছে, দুটোই বেড়েছে। কিন্তু ওই যে নজরুল যেটা বলেছিলেন না, লক্ষ মানুষ মেরে ওরা লাখপতি হয়, তেমনি কোটি মানুষের দুঃখের ফলে কিছু কোটিপতির জন্ম হয়। আমাদের এখানে এটা হচ্ছে। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখুন যে গত বছর 50 লক্ষ দরিদ্র মানুষ, শ্রমজীবী মানুষের জন্য মাস 2,500 টাকা, মাত্র এককালীন 2,500 টাকা করে যে টাকাটা বরাদ্দ করার কথা ছিল, সেটা মাত্র 36 লক্ষকে দেয়া গিয়েছে, 14 লক্ষকে দেয়াই যায়নি। আবার ধরুন যে আমাদের যে কৃষকের জন্য যে প্রণোদনা, সেটা কিন্তু দেখা গেল যে একটু সম্পন্ন কৃষক যারা, তারা সেই প্রণোদনাটা পেয়েছেন। কিন্তু যে কৃষক একদম যাদের দিনমজুরের মতো, তাদের অবস্থাটা কীরকম? করোনায় কাজ হারিয়েছেন এইরকম মানুষের সংখ্যা কোনো জরিপে বলছে 1,56,00,000,
পেশা পরিবর্তন করেছেন এইরকম অসংখ্য, যে এক সময় একটা চাকরি করতেন, এখন ভ্যানে করে সবজি বিক্রি করছেন। কেউ কেউ হয়তো, যেমন ধরুন প্রবাসীদের ক্ষেত্রে একটা বড় জিনিস, প্রবাসী আয়ে একটা ঢল নেমেছে। কিন্তু কালকে আবার একটা রিপোর্ট এসেছে, প্রবাসীদের যারা দেশে ফিরে এসেছেন তার 47% তারা কিন্তু কর্মহীন হয়ে পড়েছেন, তাদের সামনে একটা অনিশ্চিত ভবিষ্যৎ। আজকে ছোট্ট একটা রিপোর্ট দেখলাম আর একটা, সেটা কি যে আমাদের বিদেশে পড়াশোনা করতো যে ছাত্ররা, তারাও যে দেশে এসেছে তারা আর ফিরে যেতে পারছে না, তাদের শিক্ষা জীবনটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। একদিকে করোনার চিকিৎসার ব্যয়, বিশ্ব ব্যাংকও এরকম বলেছে যে করোনার আঘাতটা দরিদ্রদের মোকাবেলা করতে হতে 1 দশক লেগে যাবে। আবার অন্যদিকে ধনীরা যে আঘাতটা তাদের উপর এসেছিল বলে তারা প্রচার করেছিলেন, প্রথম 9 মাসে সেটাকে তারা অতিক্রম করে এখন তারা আবার সুপার রিচ হওয়ার জায়গা চলে গেছেন। আমাদের আবুল বারাকাত একটা হিসেব দিয়ে বলেছেন, অর্থনীতিবিদ আবুল বারাকাত, যে এই করোনাকালীন সময়েও আমাদের এখানে কিন্তু কালো টাকার প্রবাহটা কমেনি, বরঞ্চ কালো টাকার প্রবাহটা এমন, তার একটা বেশ বড় হিসেব তিনি দিয়েছেন যে কত রকমের কালো টাকা আছে। তিনি প্রায় 8.5 লক্ষ কোটি টাকা একটা কালো টাকার সমান্তরাল অর্থনীতি আছে বলে তিনি তার এই শোভন অর্থনীতি কোন পথে চাই সেই বইয়ে তিনি উল্লেখ করলেন। তার মানে দেখুন, করোনায় কোনো কিছুই থেমে থাকে নেই, আমাদের শ্রমজীবী মানুষের দুঃখের দিকে যাত্রাটাও থেমে থাকে নাই, আর ধনীদের আরও ধনী হওয়াটাও ঠিক থেমে থাকে নাই। এবং 1% নাকি বাংলাদেশে এখন অতি ধনী জন্ম হয়েছে, সুপার রিচ বলা হয় তাদেরকে। তাহলে আমরা চেয়েছিলাম যে করোনায় অন্তত মানবিক বোধটা জেগে উঠুক, যেটা আপনি বললেন যে মানুষের পাশে মানুষ দাঁড়াক, কিন্তু মানুষের পাশে মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের মধ্যে কিছুটা দাঁড়ানোর প্রবণতা দেখা দিলেও এখন পর্যন্ত আমরা ধনীদের দিক থেকে সেরকম সহযোগিতার হাত বাড়ানোর কোনো প্রবণতা আমাদের চোখে পড়েনি। জি, ধন্যবাদ। ব্যারিস্টার সাইদুল হক সুমন, করোনা মোকাবেলায় ধনীদের আমরা সেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখছি না, এর কারণটা কি? হ্যাঁ, কারণটা যদি আপনি বলেন, তা আপনি এমন এক দেশে এমন একটা কথা জিজ্ঞেস করছেন যে করোনাতে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের তো ধনীর সংখ্যা, বা ধনী আমি বাদই দিলাম, বিভিন্ন জায়গায় ধরেন সফল ব্যক্তিত্ব অভাব নেই। আমি একটা কথা দিয়ে শুরু করি। আজকে দেখলাম যে আমাদের একটি বড় কোম্পানি, আপনি জানেন যে যারা সেরাম ইউনিট থেকে আমাদের কি নিয়ে আসলেন, ভ্যাকসিন নিয়ে আসলেন, আমাদের কোম্পানিটার নাম কি, এই কোম্পানি দেখলাম যে মাত্র 50 লক্ষ ডোজ টিকার জন্য ওনারা লাভ করেছেন প্রায় 31 কোটি টাকা। ভ্যাকসিমকো তো ওনারা যে ধরনের ব্যবসায়ী, ওনারা এইরকম সময়েও, যেখানে রতন টাটা বলছেন যে 1500 কোটি দিয়ে দিবেন, প্রয়োজনে সবকিছু দিয়ে দিবেন, এবং রতন টাটা একটা কথা বলেছেন যে এই যে টাকাটা আমি ইনকাম করেছি এটা কিন্তু ইন্ডিয়ার মানুষের কাছ থেকে আমি ইনকাম করেছি, এবং এদের এখানে হক আছে। আপনি দেখেন এই ভ্যাকসিমকোর মতো কোম্পানি এরকম একটা সময়ে ধরেন দিবেন তো আলাদা কথা, লাভটাও যদি বলতেন যে আমি এই লাভটাও নিব না, তাও কিন্তু ধনীদের যে বা ব্যবসায়ীদের যে আমাদের সহযোগিতার যে মনোভাব, এটা আরো প্রচন্ডভাবে সামনে আসতো। আরো দেখেন আমাদের যারা ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী আছে, ধরেন আমি নাম যাদের বলি, ধরেন আশা আছে, ব্রাক আছে, অনেক ভালো ভালো ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ যারা মাইক্রো ক্রেডিটের বিজনেস করেন, তাদেরও একটা বড় অংশ আপনি দেখবেন এই করোনাকালীন সময়ে তাদেরও কিন্তু পারফরমেন্স ওই লেভেলে পারফরমেন্স নেই, আমার জানা মতে নাই। অন্যরা হয়তো ডিবেট আর্গুমেন্ট করতেই পারেন। আপনি দেখেন আমাদের দেশে কিন্তু নোবেল বিজয়ী আছেন, নোবেল বিজয়ী উনি সারা পৃথিবীব্যাপী সম্মানিত, এবং ওনার একটা বড় অংশ আমরা সবাই ওনাকে পছন্দ করি। এইরকম একটা সময়ে ওনারও ওই খুব বেশি পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না। আপনি দেখেন যে পারফরমেন্স দেখতে পাচ্ছি এইরকম লোকের সংখ্যা কিন্তু বাংলাদেশে খুবই কম। ঘুরে ফিরে রাজনীতিবিদদেরকে আমরা যতই দোষী না কেন, আপনি খেয়াল করে দেখবেন যে এরকম একটা সময়ে বাংলাদেশের রাজনীতিবিদরাই কিন্তু মাঠে। প্রধানমন্ত্রী তো দায়িত্বপ্রাপ্ত, উনি যা করছেন আমি এই আলোচনায় গেলাম না, উনি দায়িত্বপ্রাপ্ত, উনি হয়তো করবেনই। কিন্তু আমাদের এতই দুর্ভাগ্য, এত বড় বড় ব্যবসায়ী, আপনি দেখা যায় বড় বড় বিদেশের সুইস অ্যাকাউন্টে গিয়ে দেখবেন আমাদের বাংলাদেশের এত মানুষের টাকা আছে, কিন্তু এইরকম একটা দুঃসময়ে আপনি একটা নামও বাংলাদেশে ওইভাবে আপনি এক্সাম্পল দিয়ে বলতে পারবেন না। একটা এক্সাম্পল হয়তো আমি দিতে পারবো, এটা আবুল খায়ের মানে গ্রুপ, যারা অক্সিজেন দিয়েছে, এই রিফিল করে দিয়েছে, মানে মোটামুটি দে আর ট্রাইং, তারা চেষ্টা করে যাচ্ছে। তা আমার কথা হচ্ছে যে এখানে মানে কেন প্রশ্নটা করার আগে আসলে কেন করছেন না, এটার আনসারটা যখন পুরো দেশটাই, যখন বেশিরভাগ প্রফেশনাল লোকজনই যখন এই ধরনের কাজ করেন, তখন আসলে আনসার দেওয়াটা না, ব্যবসায়ীরা তো ব্যবসা করবেনি, সেটা তো ব্যবসার ধর্ম। কিন্তু আমার কথা, আমি
100 টাকা আর্ন করলে সেখান থেকে 10টা টাকা কিংবা 20টা টাকা দেই না, কারণ এই এটাই মানুষগুলোই বলছি, যদি না বাঁচে তাহলে আমি ব্যবসা আপনাকে কোথায় একটা করব? জিনিস অ্যাড করতে চাই। এই করোনা এবং রমজান মাসে শুধু তরমুজের দাম এখন কেজিতে বিক্রি হয়। এর চেয়ে আপনি ছোট ব্যবসায়ীরা তো করেই, তারা জীবন বাঁচানোর জন্য তারা বাংলাদেশে দেখেন চরম সুবিধাবাদী। আমি কিন্তু বলছি না যে ব্যবসায়ীরা ব্যবসা করবেন না, কিন্তু কোন সময় ব্যবসা করবেন? আমাদের প্রশ্নটা তো হচ্ছে গিয়ে ব্যবসা করবেন না, এই প্রশ্নটা না। যেখানে সারা পৃথিবী একটা ক্রাইসিসে আছে, সারা বাংলাদেশ একটা ক্রাইসিসে আছে, এই সময়ে কি ব্যবসায়ীদের, সব ব্যবসায়ীদের ব্যবসা করা খুবই জরুরি? আমরা কিন্তু মার্জিনাল লেভেলে ব্যারিস্টার সাইদুল হক সুমন, এমনকি হাসপাতালের যে রমরমা ব্যবসা শুরু হয়েছে এবং রোগীদের যে আর্তনাদ আমরা শুনি, যে আপনার মানে বিলের যে অবস্থা, সেগুলো নিয়ে আপনার কাছে আমি আবার আসব। যে মানে একটা বড় ধরনের আপনার অরাজকতা এই করোনা কালে, যে করোনা রোগীর চিকিৎসা করতে গিয়ে ঋণের দায়গ্রস্ত হচ্ছে, জমি জমা ভিটা বিক্রি করতে হচ্ছে, অনেকে লাশও ছাড়াতে পারছে না, এই অবস্থায় পড়ে গেছে। সেখানেই মানবতা নিয়ে আপনার কাছে আবার আমি নিশ্চয়ই আসবো। ডাক্তার আনোয়ারুল ইকবাল, আপনি তো একজন মহামারী বিশেষজ্ঞ, করোনার মতো অতিমারি কি একা সরকারের পক্ষে মোকাবেলা করা সম্ভব? আপনার সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি, আপনার প্রশ্নের উত্তর ছোট্ট করে বলছি, একেবারেই না। তাকে সাহায্য করতে হবে সবাই, কাঁধে কাঁধ মিলিয়ে, কথা একসাথে সবাই মিলে কাজ করতে হবে, আদারওয়াইজ একা সরকারের পক্ষে কিছুই করা সম্ভব না। যেহেতু এটা বৈশ্বিক মহামারী, শুধু বাংলাদেশের মহামারী না। আপনাকে এখন আমি শুনছিলাম বিশেষ সবার কথা, রতন টাটার একটা উদ্ধৃতি আমি দেই। রতন টাটা বলেছেন 2020 এবং 2021-এর প্রধান সাফল্য হচ্ছে জীবন। এই জীবন না থাকলে কোনো কিছুরই অর্থ থাকবে না, আপনি কিছুই করতে পারবেন না। এখন আপনি আসেন, আমরা ধনীদের কথা বলছি, ঠিক, সব ঠিক আছে। আমাদের দেশে যারা বিপিএল, মানে আমি ক্রিকেট অঙ্গন থেকেই আসি, যারা বিপিএল চালায় প্রত্যেকটা কোম্পানি আপনার সেই রকম ধনী শ্রেণীর। শুধু তারাই যদি আমাদের সরকারকে হাত বাড়িয়ে দিত, তাহলে আমার মনে হয় যে অনেকাংশে আমরা এই দরিদ্র মানুষদেরকে মানে সুবিধা দিয়ে আমরা প্রপার লকডাউনে যেতে পারতাম, যেটা আমরা লকডাউনটা দিতেই পারিনি। এই লকডাউনকে আমি কখনোই লকডাউন বলবো না, কারণ এটা কোনো লকডাউনই হয়নি। তো সুতরাং আমরা এটা পারি না। তারপর একটা লজ্জার ব্যাপার, আমাকে ইনক্লুড করেই বলছি, আপনি যদি দেখেন মার্কেটে ঈদের মার্কেটিং করার যে ধুম পড়ে গেছে, ঈদ মানে তো আনন্দ, যেখানে পাশের বাসা একটা লাশ আসছে, আমি আমার ছোট বাচ্চা নাকি কাঁদছে, তাকে নিয়ে ঈদের মার্কেটিং এ চলে যাচ্ছি। আমাদের এটা কোন দেশি মানসিকতা, আমি কিন্তু এটা বুঝতে পারছি না। আমি তাদেরকে বলতে চাই যে সরকার যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ রাখলো, ইন্টারমিডিয়েট পরীক্ষাটা ছাড় দিয়ে দিল, আপনারা সেই বাচ্চাদের, এরা তো শিক্ষিত প্যারেন্টস, তাই না? আমরা এদেরকে নিয়ে চলে গেলাম কুয়াকাটা, আপনার কক্সবাজার এবং আপনার বিভিন্ন বিনোদন কেন্দ্রে, এবং এখন আমরা এই বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি মার্কেটে। এই ঈদের পয়সাটাই যদি আমরা সরকারকে দিতাম, তাহলে একটা ঈদের পয়সাটাই যদি আমরা সরকারকে সাহায্য দিতাম, তাহলে একটা মানে উজ্জ্বল নক্ষত্রের মতো থাকতো। আপনাকে আমি আরো বলি, আমরা স্বস্তিতে আছি ঠিকই, কিন্তু আমরা যদি আত্মতুষ্টিতে যাই, ভারতের দিকে আপনি তাকিয়ে দেখেন আপনার কি অবস্থা। আজকে দেখলাম আমি শ্মশান ঘাটে জায়গা নাই, রাস্তায় রাস্তায় পোড়াচ্ছে লাশ। এবং আপনাকে একটা তথ্য আমি দিচ্ছি, এটা সবাই জানি আমরা, কিন্তু আসল তথ্যটা দেই। স্প্যানিশ ফ্লুতে আমরা সবাই জানি 5 কোটি লোক মারা গেছে, কিন্তু এর 1/3 লোক মারা গেছে কিন্তু ভারতবর্ষে, এবং তা মরেছে কিন্তু দ্বিতীয় ঢেউতে। সুতরাং আমরা যেভাবে চলছি, আমরা যদি দেখেন কিছু কিছু দেশ কিন্তু দেখে শিখে, কিছু কিছু দেশ থেকে শিখে। আমরা যদি এখনো ভারতের দিকে তাকিয়ে আমরা যদি না শিক্ষা নেই, আপনি ঈদের পর আবার যদি টকশো করেন, আপনি দেখবেন কি অবস্থা আমাদের দেশে দাঁড়ায়। জি, ধন্যবাদ আপনাকে। জনাব জুলফিকার মানিক, করোনা মোকাবিলায় চীনের আলিবাবা, ভারতের টাটা গ্রুপ সহ বিশ্বের বড় কোম্পানিগুলো এগিয়ে এসেছে, অথচ দেশীয় বড় ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের মালিকরা অনেকটাই নীরব। এটাকে আপনি কিভাবে দেখছেন? এবং এই যে জনাব আপনার আনোয়ার ইকবাল যে কথাটি বলছিলেন, যে ঈদের বাজারে এই যে যাওয়ার যে ঢল, এবং বাচ্চা বায়না ধরছে বলেই আমাকে যেতে হচ্ছে, অথচ এই বাচ্চাদেরকেই তো ছোটবেলা থেকে তাদেরকে অন্যকে সাহায্য করার কিংবা অন্যকে সহযোগিতা করার এই মনোভাব গড়ে তুলতে হবে পরিবারের, যে কিভাবে মানুষের সাথে শেয়ার করতে হয়। তার ঈদের কাপড়টা
তার কিংবা ঈদের যে তার যে আনন্দটা, সেটার জন্য যে জমাটা ছিল সেটা দিয়ে তার বাচ্চাদেরকেই তো উদ্বুদ্ধ করা যায় যে যারা না খেয়ে আছে তাদেরকে আমরা বরং সহযোগিতা করি। এইটা এই মনোমানসিকতাই বা কেন আমাদের গড়ে উঠে নেই কিংবা গড়ে উঠছে না? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শকদেরকেও যারা আছেন। এখন আপনি এমন একটা বিষয় নিয়ে আলোচনা তুলেছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে আর কি আমি যেটা মনে করি যে এটা আসলে অনেকটা মানুষের জীবন দর্শন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের সাথে বিষয়টার সম্পর্ক আসে। কারণ হচ্ছে আমি আমার জীবন কিভাবে চালাতে চাই, আমি কি করতে চাই এবং চাই না, এটা আমার ব্যক্তিগত জীবন দর্শন, নীতি, নৈতিকতা, মূল্যবোধ এবং তার শিক্ষার উপরে নির্ভর করবে। আমি ঠিক ঢালাও ভাবে বলতে চাই না যে একেবারে আমাদের দেশের সব বিত্তবানরাই কেউ হাত বাড়াননি, তা না। আমরা হয়তো জানি হাত বাড়িয়েছেন এবং কয়েকজন আছেন না, তার আবার হয়তো উদাহরণ আছে, যেমন আবুল খায়ের গ্রুপের মতো গ্রুপ, যে বলেছে আমার ইন্ডাস্ট্রি বন্ধ থাকতে পারে, আমি অক্সিজেন সবাইকে দেব, বিনামূল্যে অক্সিজেন দিচ্ছেন। জি। যে কেউ কেউ বাড়িয়েছেন, আবার কেউ কেউ হয়তো বাড়িয়েছেন আমরা জানি না। আবার অনেকে আছে যে বাড়িয়েছেন, আমি যেমন বাংলাদেশের একটা বলি, কেউ কেউ হয়তো ওই যে দেখবেন যে ফেসবুক তো এখন একটা ইন্টারেস্টিং, কেউ হয়তো একটা কিছু কাউকে দিচ্ছে, সেই ছবিটা এই দিচ্ছে। 50 জন ছবি তুলছে আর কি, ওইটা হ্যাঁ এটা প্রচারণা একটা যে আমি দিচ্ছি। তো ছোটবেলায় স্কুলে যখন ইসলামিয়াত পড়তাম আমরা, একটা নৈতিক শিক্ষা ওইখানে বলা হতো ধর্মের উদাহরণ দিয়ে, স্পেশালি আপনার এই যে প্রফেট মোহাম্মদের ঈদে, যদি তুমি ডান হাতে কাউকে দান করো তোমার বা হাত যেন না জানতে পারে। এখন দান করা হয়ে গিয়েছে একটি প্রচারণা, এবং দান করাও কিন্তু একটি বাণিজ্য হয়ে গেছে। কেমনে? কোনো ব্যবসায়ী যদি 20 কোটি টাকা দান করে, এই দানের উদ্দেশ্য থাকে আমি সরকারের কাছ থেকে 200 কোটি টাকা আদায় করে নিয়ে চলে আসবো। ওটা একটা বাণিজ্যের দান, কিন্তু মানে ইনভেস্টমেন্ট, ওটা দান না। আচ্ছা, এখন আমি আসি, বাংলাদেশে আমরা কেন প্রত্যাশা করছি যে সবাই একেবারে বিত্তমানরা ঝাঁপিয়ে পড়বে সকল কিছু? কারণ আপনি যেই জায়গাটাই ধরেছেন যে শিশু বায়না ধরতে যাব, আমি আমাদের ছোটবেলা, আমার পরিবারের ছোটবেলার শিক্ষা বলি, আমাদের মা পাশের বাড়িতে যদি এক শোকের ঘটনা ঘটতো, কান্নাকাটি শোনা যেত, তিনি আমাদেরকে বলতেন ভুলেও কেউ হাসতে পারবি না, মানে আমাদের যদি মনে আনন্দও থাকতো, এই আনন্দ প্রকাশ করা যাবে না, কারণ আমার হাসি পাশের বাড়ির কান্নায় পৌঁছালে তার কান্না আরো দ্বিগুণ হবে, যে আমার আনন্দ আর তার কান্না। ফলে অন্যের দুঃখ দেখে নিজের আনন্দও প্রকাশ করতে নিষেধ করতেন উনি। ঠিক আছে, পাশের বাড়ির কেউ যদি ঈদের জামা না পেতো, আমার যদি ঈদের জামাও থাকতো, তবুও বলতেন নিজের নতুন ঈদের জামা পরে বের হবি না, কারণ তার দেখলে খারাপ লাগবে। এইগুলি হচ্ছে কিছু জিনিস আছে আপনার পারিবারিক শিক্ষার ব্যাপার। উনি শিখিয়েছেন, ওনার জীবন দর্শনটা উনি ওইভাবে গড়ে তুলেছেন, উনি মনে করেন তার সন্তানকে এটা বলতে হবে। অনেক সন্তান শিখেছে, অনেক সন্তান হয়তো শিখতে পারে, ভিন্ন আলোচনা। কিন্তু আমি বলছি সামগ্রিক ভাবে যদি বলি, আমাদের সমাজে যে জীবন দর্শন, নীতি, নৈতিকতা, মূল্যবোধ, এই শব্দগুলো যে মানুষের জীবনে, পরিবারের জীবনে, সমাজের জীবনে, রাষ্ট্রের জীবনে গুরুত্বপূর্ণ, আমরা এগুলো রাবার দিয়ে মুছে ফেলেছি গত কয়েক দশকে। আমরা মুছে ওই জায়গাটায় যা লিখেছি তা হচ্ছে, তুমি কোনো মতে একখানা সার্টিফিকেট জোগাড় করো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের, এরপরে যেমনে পারো খালি টাকা কামাইতে ঝাঁপায় পড়ো। এই এক লাইনের যে দর্শন আমরা শিক্ষা দিয়ে আসছি গত কয়েক দশক ধরে, এই শিক্ষাই আমাদের রাজনীতির চরিত্র গঠন করেছে, এই শিক্ষা আমাদের ব্যবসার চরিত্র গঠন করেছে, এই শিক্ষা আমাদের তথাকথিত দানের নামে বাণিজ্যের চরিত্র গঠন করেছে। যেই কারণে আমি যেটা বলছি, আমি কোনো স্পেসিফিক, কারণ কেস বাই কেস ঢালাও ভাবে আমি বলার পক্ষে না, কিন্তু ঢালাও ভাবে যেটা বলা যায়, সমাজটাকে আমরা একটি বাণিজ্যিক মানসিকতায় প্রতিষ্ঠিত করেছি। যেই দেশের রাজনীতি অর্থ হচ্ছে বাণিজ্য, অর্থাৎ রাজনীতি করাই হয় বাণিজ্যিক উদ্দেশ্যে, জনসেবার উদ্দেশ্যে যিনি বলবেন, আমি পরিষ্কার দুঃখের সাথে বলবো, তিনি নিজের হৃদয়ের সাথে নিজে হিপোক্রেসি করছেন। বাণিজ্যের উদ্দেশ্যে রাজনীতি, বাণিজ্য তো ব্যবসা অবশ্যই বাণিজ্য, শিক্ষা এখানে বাণিজ্য, স্বাস্থ্য এখানে বাণিজ্য, সংবিধানের সেবা শব্দটা যত জায়গায় লেখা আছে সমস্ত কিছু বাংলাদেশে বাণিজ্যে পরিণত করা হয়েছে। এই মানসিকতার পরে কিন্তু আপনি কারো কাছে কিছু আশা করতে পারেন না। বরং আমি বলি, গত বছর যখন আমরা প্রথমবার লকডাউনে গেলাম,
আমি দেখেছি মধ্যবিত্ত, নিম্ন বুদ্ধবিত্ত এবং অতি সাধারণ মানুষের যে ব্যক্তিগত মানবিক সাহায্যের যে সক্ষমতা, সেটাই বাংলাদেশকে বেশি বাঁচিয়েছে দেন ইনস্টিটিউশনাল এন্ড গভর্নমেন্ট হেল্পের চাইতে। জি আমরা ব্যক্তিগতভাবে মানুষের যে উদার সাহায্য করার সক্ষমতা, তার সামান্য সম্পদ বা সঞ্চয় নিয়ে এটাকে অবহেলা করি, এটাকে আমরা গুনি না। আমরা গুনি দলের সাহায্য, আমরা গুনি ব্যবসার সাহায্য। আরে ব্যবসা, আমি তো নিজেই অনেক ব্যবসায়ীকে চিনি যার শত শত হাজার হাজার কোটি টাকার সমস্ত সম্পদ বানিয়েছেন, ওনাদের মুনাফা আছে, কিন্তু যদি বলা হয় শ্রমিকের বেতনটা আপনি দয়া করে 500 টাকা বাড়িয়ে দেন না কেন, আপনার 1 কোটি টাকা 2 কোটি টাকা যাবে, ওইটা উনি করবেন না। জি জি আমি আপনার কাছে আমি আবার আসবো জনাব মানিক। জনাব আহসানুল ইসলাম টিটু, বলা চলে দেশে করোনার বিরুদ্ধে লড়ছে কেবল সরকার, জাতির এই ক্রান্তি লগ্নে বিত্তবানদের কি কোনো দায়িত্ব নেই? ধন্যবাদ আপনাকে। আসলে যে কথাগুলি আমরা শুনলাম, আসলে আমাদের এই গত 15 মাসে সুদীর্ঘ সময় ধরে আমরা যে করোনার সাথে যে যুদ্ধটা করছি, সেইখানে আমাদের যার যার যা কিছু আছে সবকিছু নিয়েই কিন্তু আসলে করোনাকে মোকাবেলা করতে হবে। এটা একটা বৈশ্বিক মহামারী এবং আমরা আমাদের জায়গা থেকে আমরা আমি অন্য কারো কথা বলবো না, আমি মনে করি যে আমরা এখানে যারা আছি সবাই যদি গত 15 মাস আমরা কে কি করেছি এই জিনিসটাও যদি যার যার জায়গা থেকে জবাবদিহিতা থেকে চিন্তা করি, অন্যকে সমালোচনা না করে, তাহলে কিছুটা হলেও আমার মনে হয় যে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো। তো আমি সরকার তো দাঁড়াবে, সেই সাথে সরকারের যারা অংশ, আমরা যারা রাজনীতিক কর্মী, প্রত্যেকেই কিন্তু আমাদের দেখেন যে সবগুলা দলেই নেতা কর্মী সবাই কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে। আমি নিজে এই করোনায় আমার বাবাকে হারিয়েছি। উনি শেষ দিন পর্যন্ত মানুষের জন্য কিন্তু দান খয়রাত করতেও নিজে গিয়েছিলেন গত বছর। আপনি কিছুদিন আগে আপনার বাবাকে হারিয়েছেন। তো এই যে যাদের কথা আমরা বলছি বা যেভাবে আমরা বলছি, যে জিনিসটা আমার যেটা মনে হয় অনেকেই দাঁড়াচ্ছে, কিন্তু যেহেতু লকডাউনের কারণে ওই যেটা বললেন যে প্রচার করার সুযোগটা কম, সেইখানে কিন্তু আসলে ওইভাবে হয়তো দৃশ্যমান হচ্ছে না, এটা আমার কাছে যেটা মনে হয়। আমি যদি জি জনাব আহসানুল ইসলাম টিটু, সমন্বয়হীনতার কথা অনেকেই বলছেন যে 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 সমন্বিতভাবে যে ডিস্ট্রিবিউশনটা, আমি আমার বক্তব্যের শুরুতেই যেটা বলেছি যে আপনার ক্ষুধায় মানুষ কিংবা খাদ্যের সংকটে যতটুকু না আপনার মানুষ আপনার মারা যায়, তার চেয়ে বেশি আপনার মারা যায়, কিংবা সুষম বন্টনের অভাবে, সমবন্টনের অভাবে মানুষ মারা যায় বেশি। তো এই যে সমবন্টন যে ব্যাপারটা, এটা নিয়ে প্রচুর অভিযোগ আছে যে যারা পাচ্ছে তারা বেশি পাচ্ছে, আর যাদের আবার একটা বিশাল বড় অংশ থেকে যাচ্ছে যারা কিছুই পাচ্ছে না। তো সেই সমবন্টনটাও কিন্তু আমরা সঠিকভাবে হতে দেখছি না। আমি আপনার সাথে একটু দ্বিমত করবো এবং সবিনয় সবার সাথেই করবো। আমি মাঠ পর্যায়ে কাজ করি, একেবারে গ্রামে কাজ করি। গত 15 মাসে আমি আমার এলাকায় গত বছরে যখন প্রথম ঢেউ হয়, প্রায় আমরা 50,000 পরিবারের মতো পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম, যারা আমার ওখানে টোটাল হতদরিদ্র পরিবারের সংখ্যা 30-35,000, কিন্তু আমরা কিন্তু রিচ আউট করছিলাম 50,000 পরিবার। এখন পর্যন্ত এই মুহূর্তে আমাদের যে ব্যবস্থা দ্বিতীয় ঢেউতে, আমরা প্রত্যেক ইউনিয়নে আমরা 250 লোককে দিচ্ছি শুধুমাত্র নগদ সাহায্য। প্রত্যেক ইউনিয়নে আমরা 1200 লোককে দিচ্ছি। আপনি আপনার এলাকায় করছেন, সবাই কি আপনার মতো করে করছে না? মোটামুটি কিন্তু এই বরাদ্দগুলি এটা তো আমি সরকারি বরাদ্দ, ব্যক্তিগত বরাদ্দের কথা আমি এখানে আনি নাই, সেটা আমার এলাকার লোক বলতে পারবে। কিন্তু আমার কথাটা হলো সমন্বয়হীনতা নাই। কিন্তু আমি উদাহরণটা দিচ্ছি একটা দিয়ে, যেহেতু আমার যেটা অভিজ্ঞতা আছে। আমার ওইখানে একটা 50 বেডের 2টা উপজেলায় 2টা হসপিটাল আছে, সেখানে অক্সিজেন আছে, সেখানে আইসোলেশন বেড আছে। গত 15 মাসে একদিনের জন্য পিপিই বা কোনো জিনিসের অভাব হয় নাই, ওষুধের অভাব হয় নাই। আমার একটা জেলা সদর হাসপাতাল আছে, আপনার নিজস্ব 2টি বড় হাসপাতাল আছে ঢাকা শহরে, আপনার সে অভিজ্ঞতা তো রয়েছে। আমাকে একটু বলতে পারেন। আমার কথাটা হলো, যতটা হতাশ আমরা যেভাবে আমরা বলছি, মানুষ এই 15 মাসেও বাংলার একটা মানুষ কিন্তু অনাহারে নাই, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। জি ধন্যবাদ। স্থপতি ইকবাল হাবিব, করোনার এই দুর্যোগে দেশের বিত্তবানদের ভূমিকা কেমন হতে পারত কিংবা কেমন হওয়া দরকার বলে আপনি মনে করেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সকলের কথা শুনে। আমি একটু অন্যভাবে ব্যাপারটাকে দেখতে চাই। জি ইকবাল হাবিব, আমরা তাহলে একটু ভালোভাবে আপনার কথা শুনি। আমাদের একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আপনার পূর্ণাঙ্গ কথাটি আমরা শুনবো। দর্শক, বেঙ্গল সিমেন্ট কেমন বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে একটি মাত্র বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আবারও স্বাগত কেমন বাংলাদেশ অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয় করোনায় গরিব দুস্থদের পাশে ধন্যাঢ্যদের চাই। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। আমরা ফিরছি আলোচনায়। যারা স্থপতি ইকবাল হাবিব, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে করোনার দুর্যোগে দেশের বিত্তবানদের ভূমিকা কেমন হতে পারে কিংবা কেমন হওয়া উচিত ছিল কিংবা কেমন হওয়া দরকার, এবং যে প্রশ্নটি এসছে এর আগেও যে এই যে আমরা মার্কেটে ঝাঁপিয়ে পড়তে দেখছি, এখানে আপনার কিছুক্ষণ আগে মানিক ভাই বললেন যে পাশের বাসায় কেউ মারা গেলে আমরা কিন্তু আমাদের মধ্যে একটা বড় শোক নেমে আসতো, সে মূল্যবোধের জায়গাটাও আমরা দেখছি না। আমরা কিন্তু কেউ কোনো না কোনো বাসায় কাউকে হারাতে আমরা দেখছি, কারো না কারো লাশ সে বাড়ি থেকে আসছে কিংবা বেরোচ্ছে, কিন্তু সেই 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 জিনিসটা আমাদের মধ্যে কাজ করছে না কেন? ধন্যবাদ। বিরতির পরে যেখান থেকে শুরু করতে চাই, যে সত্যিকার অর্থে মানিক ভাইয়ের সমাজ দর্শন, জীবন দর্শন, তার যে পরিবর্তনের জায়গা, এটা আমরা ধীরে ধীরে অনুভব করতে শুরু করেছি, এবার অন্তত প্রকট ভাবে করলাম। কিন্তু আমি একটু অন্যভাবে আপনাদেরকে সবাইকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। যেভাবে করে আমরা ঢালাও ভাবে এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে কাছের ঘরে বসে ভাবছি তারা কিছু করছে না, তারা খারাপ, অপরের পরনিন্দা চর্চা করতে পারলে খুব আহ্লাদিত হচ্ছি, এটি কিন্তু আমাদের সবচেয়ে বড় দায়। আমি আপনাকে পরিষ্কার ভাষায় বলি, এই গত 1-1.5 বছরে আমরা শাহেদের নাম শুনেছি, কিন্তু চট্টগ্রামের ডাক্তার আইলিনের নাম কেউ মনে রাখে না, যে তার নিজের মেয়ের 9 বছরের মেয়ে পায়ে জড়িয়ে ধরে বলেছে মা যেও না, বলেছে না রে মা, আর অনেক শিশুকে আমাকে পৃথিবীতে আনতে হবে, তার কথা কেউ বলি না। আমরা হিরোইজম অথবা বীর পূজা কর্তা ভুলে গেছি। আমরা ব্যাংক লুটপাট যারা করে, আমরা সত্যিকার অর্থে যারা বিপন্ন মানুষকে বিকিয়ে, একদম শুরুতে রতন ভাই যে হিসাবগুলি বলছিলেন 2,45,00,000 মানুষকে এই মুহূর্তে দুর্বিষহ অবস্থায় রেখে যারা বিদেশে চলে গিয়ে আনন্দে অথবা সেফ হ্যাভেন ভাবছেন, তাদেরকে নিয়ে গুণগান গাইতে, তাদের নামগুলো উচ্চারণ করতে পছন্দ করি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে জায়গাটা বুঝিয়ে বলি, কারণ আমাদের আলোচনাটা ওইদিকে অন্য জায়গায় চলে গেছে, আমার ঠিক ভালো লাগছে না। যখন নিউজিল্যান্ডে একজন হত্যাকারী অসংখ্য মুসলমানকে মসজিদে মেরে ফেললো, তখন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আমি আজ থেকে ওই ব্যক্তিটির, ওই হত্যাকারীর, ওই খুনির নাম একবারও নিব না, এবং আপনারাও নিয়েন না। তার মানে এই যে হিরোইজম, অর্থাৎ তাকে হিরো করতে দেওয়া হয় নাই। আমাদের একটা খেয়াল করে দেখেন, আপনারা যারা ভাবছেন যে কেউ মানুষের পাশে মানুষ দাঁড়ায় নাই, এটা একটা অন্যায়। অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছে, না আমরা কিন্তু সেটা বলিনি না, কিন্তু তাদের কথা খুব বাস্তবতা ইকবাল হাবিব, আপনি না আপনি কিন্তু আপনি এক পেশাদার বলছেন, না আমরা কিন্তু বলেছি ধন্যাঢ্য লোকদের, আপনি কিন্তু অন্যদিকে নিয়ে যাচ্ছেন। না আপনি এভাবে বলতে পারেন না। আমাদের প্রচুর, আমাদের মিডিয়া কর্মী, শুনেন, আমাদের মিডিয়ার যারা ক্ষুদ্র অভিনয় করে তারাও কিন্তু তাদের ছোট্ট সামর্থ্য নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কিন্তু আবার একপেশি ভাবে বলছেন, আপনি জিনিসটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন, আপনি দোষারোপ করছেন আমাদেরকে। না এইভাবে আপনি বলবেন না। আমরা বলেছি ধন্যাঢ্যদের কাছে যে এক্সপেকটেশন ছিল সেটা আমরা দেখছি। ভাই আপনি নিজেই কয়েকজনের নাম বলেছেন, ইস্পাত শিল্পের সাথে জড়িত মানুষ, অন্যান্য শিল্পপতিরাও তাদের অক্সিজেন কার্যক্রম বন্ধ করে বলছে আমি অক্সিজেন দিব, ভয় পাবেন না, ইন্ডিয়া থেকে না আসতো। সে উদাহরণ তো আছে, এরকম মানুষ রয়েছে, সকল সেক্টরে রয়েছে। আমি যেটা বলছি সেটা শোনেন। আপনি প্রতিবার যখন ঘটা হয়, দুর্যোগ হয়, রাষ্ট্রযন্ত্রকে আমরা দেখি আহ্বান করতে, আপনারা সবাই আসেন, আমার ভান্ডারে টাকা দেন, আমার ভান্ডারে উৎসাহ দেওয়া, আপনি 10 কোটি টাকা দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। এবার কি সে ধরনের প্রচারণা হয়েছে? কোথায় যেন এক ধরনের ব্যক্তি হিরোইজমের একটা চেষ্টা ছিল। আমি এখনো মনে করি যে উদ্যোগগুলি ভালো হলো, যে উদ্যোগের মধ্যে দিয়ে আরো ধনী মানুষকে এক ধরনের চাপে ফেলে বাধ্য করা, সেই হাতগুলোকে আমরা ঋণের হাত অথবা তাদেরকে দানের হাতে পরিণত করেছি। অর্থাৎ যারা দিত দান তাদেরকে গ্রহণের হাতে পরিণত করেছি। আমরা শিল্পপতিদের একদম শুরুতে আপনার টেলিভিশন চিৎকার করে বলেছে, এইভাবে করে শিল্পপতিদের দানের হাত ভিক্ষার হাতে পরিণত করবেন না। যে শিল্প ভিক্ষা করে চালাতে হয় সেই শিল্প নয়। এবং আমরা দেখলাম ধীরে ধীরে এই ধনী মানুষগুলো একটা ভিক্ষুকের চেহারা ধারণ করে তাদের দায় মোচন করে ফেললো। এবং আমরা এই জায়গাগুলোকে ওই একদম টার্গেট করে, আপনি যে কোনো বন্যার কথা বলেন, যে কোনো সিডনের কথা বলেন, আমরা কিন্তু ত্রাণ ভান্ডার খুলতে দেখেছি সরকারকে, সরকার প্রধানকে চেক নিতে দেখেছি, এবং সেই চেকটাকে উৎসাহিত করতে দেখেছি মিডিয়াকে। আমরা এবার কেন করলাম না? কেন আমরা এদেরকে উৎসাহিত করলাম না? উৎসাহের চাপ, তাদের জনপ্রিয়তা পাওয়ার চাপ আমরা কেন তৈরি করলাম না? আমরা আসলে চাইও নাই যে এই ধনী মানুষগুলো
দিতে বাধ্য, বরং তারা যখন উচ্চকিত ভাবে আমার শিল্প যায়, আমার শ্রমিক যায় বলে টাকা গ্রহণ করেছেন, শ্রমিকের হাতে পৌঁছান নাই রতন ভাইয়ের কথা অনুযায়ী, এবং আমাদের সবার কাছে সে তথ্য রয়েছে। তাই এই উৎসাহটা আমরা দিয়েছি। আমরা জাতিগতভাবে এই যে স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাশ্রম, এই মানসিকতাকে পূজন করিনি। আমরা বরং এই যে যারা পাশ কেটে গেল তাদেরকে পাশ কেটে যাওয়াতে উৎসাহিত করেছি। যেই দিন আপনি মেনে নিলেন যে এই ধনী মানুষগুলো যারা অসম্ভব 10টা 15 ঘরে রেখে হাহাকার করে শব্দ তুলেছে আমাকে দেন আমাকে দেন, এবং আমরা চুপ করে থাকলাম, মেনে নিলাম। অল্প কয়েকজন মানুষ প্রতিবাদ করেছে। আপনার টেলিভিশনে 5টা প্রোগ্রাম হয়েছে, তার মধ্যে 3টাতে আমি অংশগ্রহণ করেছিলাম, এবং আমরা চিৎকার করে বলেছি এটি হওয়া উচিত না। কিন্তু সেই সময় সবাই মিলে সোচ্চার হয়নি বলেই তারা কিন্তু এখন ভিক্ষুকের চেহারা বা মুখোশ ধারণ করেছে, এবং আজকে সেই ধনীরা ধন্যাঢ্যরা গরিবের পাশে কালেকটিভলি আর দায়ী। এবং কালেকটিভলি যে না যাওয়া, সেটাকে আমরা ফোকাসও আনি নাই। ফোকাস এনেছি শাহেদকে, ফোকাস এনেছি এই সময় দুর্বৃত্তকে, তাদের নাম জপতে 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 ইনডিরেক্টলি তাদেরকে হিরো বানিয়েছি। আমি আবারও বলছি, আমাদের এই ধরনের কার্যক্রমে বাধ্য করার অনেক রকম মেথডও নিয়েছি। আমরা জানি, প্রধানমন্ত্রীকে দেখেছি দাঁড়িয়ে চেক দেওয়া, এবং যারা দেয় নাই তাদেরকে আলাদা করে হয়তো খবর দেওয়া হয়েছে, তুমি কিন্তু এখনো চেক দাও নাই, ওই ব্যাংক কিন্তু এখনো চেক দেয় নাই। আমরা যদি শাহেদের নাম না আনতাম, আমরা যদি শাহেদের নাম না বলতাম, তাহলে শাহেদ আরামসে জামিন পেয়ে যেত এবং একটা প্রাইভেট প্লেনে করে সে সিঙ্গাপুরে কিংবা ব্যাংককে চলে যেত। এটাও তো বাস্তবতা। আর অবশ্যই সেই বাস্তবতায় অসুস্থ মানুষ এই মুহূর্তে সিঙ্গাপুর এবং দুবাইতে অবস্থান করছে। যেই 3400 নতুন ধনী হয়েছেন তারা অনেকেই দেশে নাই। তারা ভাবছেন পৃথিবীর যে কোনো এক জায়গায় গিয়ে তারা। অভিযোগ আছে করোনার মধ্যে সবচেয়ে বেশি আপনার কালো টাকা বাইরে গেছে। অভিযোগ আছে গুলশান বনিতে সবচেয়ে দামি ফ্ল্যাট বিক্রি হয়েছে এবং সবচেয়ে বেশি দামি গাড়ি বাংলাদেশ ইম্পোর্ট হয়েছে, যেগুলো অবশ্যই হয়েছে, কারণ 2,45,00,000 দারিদ্র সীমার নিচে চলে গেছে। এই টাকাগুলো সোজা সাপটা কথা টাকা হাত বদল হয়েছে। এই সময় ব্যবসা বাণিজ্যে প্যাকেটজাত খাদ্যদ্রব্য চালাচালি যারা করেন তারা 3 গুণ 4 গুণ 5 গুণ প্রফিট করেছেন। আমি যেটা বলার চেষ্টা করছি, রাষ্ট্রীয়ভাবে দায় মোচনের জন্য এদেরকে দায়বদ্ধ করার যে প্রক্রিয়া আমরা সচরাচর দেখেছি, দুর্যোগগুলো দেখেছি, সেটা কিন্তু এবার অভাব ছিল। রাজনীতিবিদরা যারা যারা ভালো কাজ করেছেন তাদেরকেও আমরা ফোকাসে আনি নাই। আমরা ঢালাও ভাবে সবাইকে গালি দেওয়া পছন্দ করি। আমরা মনে করি অন্যকে গাল দিলে আমার দায় মোচন হয়ে যায়। জনাব ইকবাল হাবিব, আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমরা প্রতিদিন আমাদের টেলিভিশনে যারা দান করছেন কিংবা মানুষের সামনে দাঁড়াচ্ছেন, যারা কালেকটিভ ভাবে একসাথে টাকা সংগ্রহ করে দিচ্ছে, সেটা প্রতিদিন টেলিভিশনে আমরা প্রচার করছি। আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমরা ঢালাওভাবে কাউকে দোষারোপ করছি না। আমি কিন্তু শুরুতেই বলেছি ধন্যাঢ্যদের আমাদের পাশে সেভাবে দেখছি না। শুনেন আশিক ভাই, আপনি ব্যক্তিগতভাবে নিয়েন, আমি যেটা বলছি আমি ব্যক্তিগতভাবে নিচ্ছি না, আমি বলছি সাবজেক্ট আপনি বুঝতে পারছেন না। রাষ্ট্র কালেকটিভলি এই প্রক্রিয়াগুলো যথাযথ ওপেন করে, এবং প্রত্যেক দুর্যোগে এই প্রক্রিয়া ওপেন করার ফলেই এই ধনী মানুষগুলো লোক দেখানো হলেও তার দায় মোচনের চেষ্টা করে। আমরা সেই কার্যক্রম দেখি নাই, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল ওপেন হতে দেখি নাই, এবং ফলে এককভাবে যেন রাষ্ট্রের দায়িত্ব প্রধানমন্ত্রী এবং তার দল নেওয়ার একটা আচরণ আমাদের কাছে স্পষ্টকরণ করেছে। আমি আবারও মনে করি সবাই মিলে বাঁচবো, কোনো বিশেষ গোষ্ঠী আমাদের বাঁচাতে পারবে না, কোনো বিশেষ দল পারবে না, এবং যারা করছে তাদেরকে হাইলাইট করার মধ্যে দিয়ে দায় মোচনের জন্য একটা চাপ তৈরি করতে হবে। আপনার এই প্রোগ্রাম আরো 50টা প্রোগ্রাম ইতিমধ্যে হওয়া উচিত ছিল। আজকে প্রথম কেউ না কোনো একটা টেলিভিশন, আমি যখন আজকে শুনেছি দৌড়ে বলেছে আমি থাকবো এখানে, কারণ এই প্রথম এই প্রশ্নটা তোলা হলো যে কেন ধন্যাঢ্য ব্যক্তিরা এখনই ত্রাণ তহবিলের দানের মাধ্যমে তারা অন্যান্য সময় যেভাবে পাশে দাঁড়িয়েছে সেই কার্যক্রম করছে না। তার মানে আমরা এটাও ছাড় দিলাম। এই ছাড় দেওয়ার সংস্কৃতি চলতে চলতে আজকে আসলে এখানে আমাদের দাঁড় করিয়েছে। আমরা কিন্তু ধনী হবে এবং তারা কোনো দায় নেবে না। ইকবাল হাবিব, আমরা কিন্তু দুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদের প্রতি আপনার আহ্বান জানাতে শুনেছি, আমরা আহ্বান জানাতে দেখেছি দরিদ্রদের পাশে দাঁড়ানোর। দুদিন আগে আমরা 1 বছর 4 মাস ধরে এই প্রতিকূল অবস্থার মধ্যে আছি, এবং এই পুরো সময়টায় সরকার মুখাপেক্ষী তার চরম নিদর্শন প্রদর্শন করেছি। আমরা অন্যান্য দুর্যোগের সময় শুধু সরকার মুখাপেক্ষী ছিলাম না, আমরা সকলেই মিলিতভাবে চেষ্টা করেছি, ধনী মানুষকে টেনে নামিয়েছি, তাদের কাছ থেকে আনার চেষ্টা করেছি, চাপ দিয়েছি, আমরা সেগুলো কিন্তু ছাড় দিলাম। আমি যেটা পরিষ্কার করে বলছি,
ছাড় দেওয়ার সংস্কৃতি থেকে বেরোতে হবে, সবার যে দায়বদ্ধতা সেই জায়গায় এই কথাগুলো তোলা দরকার ছিল আরো আগে। আমি মনে করি তোলা হয়েছে, এখন সরকারি ভাবে চাপ প্রয়োগ করতে হবে। জি, ধন্যবাদ। প্রত্যেকটি অর্থনৈতিক কংগ্লোমারেট, ব্যাংক, কর্পোরেট হাউস মাস্ট কাম, এবং এটার জন্য যা কিছু করার সেটা আমাদের সকল মিলে করতেই হবে। ধন্যবাদ। আমাদের সাথে একটি ফোন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। কুষ্টিয়া থেকে এসবি সুপার ডিলাক্সের ড্রাইভার বলছি। জি বলুন। জি, আমাদের প্রশ্ন আছে এই সবারই কাছে যে আমাদের যে গাড়ি আমরা পরিবহন চালাই, আমি এসবি সুপার ডিলাক্সের ড্রাইভার, আমাদের সরকারি এবং মালিক কিংবা কোনো প্রতিষ্ঠানের কাছে সাহায্য সহযোগিতার দরকার না। আমাদের ব্যবস্থাটা হচ্ছে আমাদের ফান্ডিং একটা ব্যবস্থা, সবার কাছে সরকারের কাছে আবেদন জানাই যে এই দুর্যোগের সময় আমাদের যদি ফান্ডিং ব্যবস্থা থাকতো তাহলে তো এই দুর্যোগের সময় ফান্ডিং থেকেই আমরা টাকা পয়সা নিয়ে চলতে পারতাম, সরকারের নির্দেশনাগুলো মেনে চলতে পারতাম। জি ধন্যবাদ। কিন্তু সারা বাংলাদেশে আমাদের এইরকম কোনো ফান্ডিং এর ব্যবস্থা নাই। আমরা যে গাড়ি চালাই তাও ট্যাক্স দিয়ে, তো গাড়ি বাইরে গাড়ি ইম্পোর্ট করে নিয়ে আসে ট্যাক্স দেয়, রাস্তায় চালায় ট্যাক্স দেয়, ড্রাইভার চালায় তাও ট্যাক্স দেয়, অথচ আমরাই কিন্তু এই সমাজের সবচেয়ে মানে নিচু শ্রেণীর একটা পর্যায়ে মানে আছি। সরকার প্রধান বলে যে ড্রাইভার সাহেবদের সাহেব বলি মানে ইয়ে করে, কিন্তু কাজের বেলায় তো আমরা দেখি যে এই বাংলাদেশের সবচেয়ে খারাপ পজিশনে এই পরিবহন শ্রমিক। আমরা জীবনের রিস্ক নিয়ে রাস্তাঘাটের যে অবস্থা, যে রিস্ক নিয়ে গাড়ি চালায়, কিন্তু বিনিময়ে 8 ঘন্টার স্যালারি গাড়ি চালায় 24 ঘন্টা। এই ফান্ডিং ব্যবস্থাটা সরকার যদি নেয় আমাদের এই সমস্যাগুলো আর আমাদের সম্মুখীন হবে। জি ধন্যবাদ। আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আসলে শ্রমিকদের অনেকগুলো সংগঠন আছে, কি কারণে শ্রমিকদের সেই সংগঠনের যে বিশাল বড় বড় ফান্ড সেগুলো তাদের কাছে এই যে আমাদের কুষ্টিয়ার যে ভাই উনি একজন ড্রাইভার, ওনার যে আত্মনাটটা তাদের কাছে পৌঁছায় না কিংবা যায় না, সেটাও একটি বড় প্রশ্ন। নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করবো। জনাব রাজিকুজ্জামান রতন, এই যে আমাদের একজন ড্রাইভার ভাই উনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে পরিবহন শ্রমিকরা কোনো রকম সাহায্য পায় না, অথচ তাদের নামে কিন্তু কোটি কোটি টাকা তোলা হয়, অথচ তাদের কোনো ফান্ড নাই, সে টাকাটা তাদের কাছে যায় না। এই যে এত বড় বড় পরিবহন শ্রমিকের যে বড় বড় সংগঠন রয়েছে, তাদের যে বড় বড় নেতা আছে যাদেরকে আমরা বড় বড় কথা বলতে শুনি, তারা কিন্তু বড় বড় ক্ষমতায় কিংবা বড় বড় দায়িত্বেও রয়েছে। রাজিকুজ্জামান রতন। ধন্যবাদ। পরিবহন শ্রমিকের সঙ্গে সঙ্গে আমি অন্যদের কথা একটু বলি যে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ একটা রিপোর্ট দিয়েছে যে করোনার প্রথম আঘাতের সময় আমাদের বরাদ্দ কী ছিল, বিতরণ কী হয়েছে। তার বছর কর্মহীন দরিদ্র মানুষের খাদ্য সহায়তার জন্য 2500 কোটি টাকা বরাদ্দ ছিল, বিতরণ হয়েছে 1068 কোটি টাকা, মানে 50%। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর জন্য 815 কোটি টাকা বরাদ্দ ছিল, সেখানে বিতরণ হয়েছে 23 কোটি টাকা। তার মানে এটা পার্সেন্টেজের মধ্যেই পড়ে না। হ্যাঁ, তারপরে গৃহহীন মানুষের ঘর নির্মাণের জন্য 2130 কোটি টাকা ছিল, সেখানে 1474 কোটি টাকা খরচ হয়েছে। ক্ষতিগ্রস্তদের নগদ 2500 টাকা প্রদান, 1258 কোটি টাকা বরাদ্দ ছিল, 880 কোটি টাকা বিতরণ হয়েছে। দরিদ্র বয়স্ক এবং বিধবা নারীর ভাতা 1200 কোটি টাকা বরাদ্দ ছিল, 262 কোটি টাকা ব্যয় হয়েছে। কর্মহীন শ্রমিকদের নগদ সহায়তা, এই জায়গাটা আসলাম, সেখানে 1500 কোটি টাকা বরাদ্দ ছিল, মাত্র 5 কোটি টাকা বিতরণ হয়েছে। আর 10 টাকা কেজি চাল বিতরণের জন্য 770 কোটি টাকা বরাদ্দ ছিল, এইটাই শুধুমাত্র 100% বিতরণ হয়েছে। এই তো এখন আমি পরের প্রশ্নটা আসি যে এই যে এর পরেও কিন্তু কিছু মানুষ, তারা কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমাদের পার্টির ক্ষমতা খুব বেশি না, তারপরেও ধরুন বাংলাদেশের অন্তত 29টা জেলায় আমাদের ছেলেমেয়েরা করোনার সময় ছাত্রদের যেন লেখাপড়া বন্ধ না থাকে এই জন্য অদম্য পাঠশালা নামে একটা পাঠশালা পরিচালনা করছে। অন্তত যতটুকু পারে তারা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ এখন, তারা এই কাজটা করছে। আমাদের পক্ষ থেকে এই করোনার সহায়তার জন্য এই যেটা বলে কমিউনিটি কিচেন, ছেলেরা নিজেরাই রান্নাবান্না করে প্রতিদিন ওই যাদের কাজ অপ্রাতিষ্ঠানিক খাতে, তো আমাদের বেশিরভাগ শ্রমিক, কাজ বন্ধ থাকলে তাদের তো আর সংসার চলে না, তাদের জন্য খাবার, এটা ঢাকা সহ আমাদের প্রায় 17টা জেলায় এই কাজটা আমরা করছি। তারপরে আমাদের অক্সিজেন ব্যাংক, এটা আমরা 3টা জেলায় এটা করতে পেরেছি, আমরা সব জায়গায় পারি নাই, বরিশাল, নারায়ণগঞ্জ, হ্যাঁ, এই 2টা জায়গায় আমরা একটু ভালো করে করছি। রাজিকুজ্জামান রতন, যারা করছে তাদের কথা কিন্তু আমরা বলছি, যারা করছে তাদের কথা আমরা বলছি, কিন্তু যাদেরকে আমরা মানে শিল্পপতি, যাদেরকে এক নামে আমরা চিনি, সেইটাই বড় বড় শিল্পপতি,
তাদেরকে আমরা সেই- কন্ট্রিবিউশন সেই করতে জায়গাটায় দিচ্ছি আমি না। আসছি। এবং আপনার কাছে আমার যে প্রশ্নটি ছিল যে করোনায় ধনী গরিবের বৈষম্য বেড়েছে, এই যে বৈষম্যটা যে বাড়ছে, এই বৈষম্য করোনা সংকট কতটা প্রকট করে তুলবে, পাশাপাশি বৈষম্য কমিয়ে আনার উপায়গুলো নিয়েও কিন্তু আমাদের চিন্তা করতে তা তো হবে। বটেই, হ্যাঁ। সেই বৈষম্যটা কমিয়ে আনার বা যে চ্যালেঞ্জটা রয়েছে সেটার উপায় কি? সেটাই, দুটো জিনিস এখানে করতে হবে। একটা হলো যে আমাদের রাষ্ট্রের অনেকগুলো খাত আছে, যে খাতটা যদি 1 বছর 2 বছর আমাদের যদি একটু দেরিও হয়, আমাদের খুব বড় কোনো ক্ষতি হবে না। কিন্তু মানুষকে তো ওই 1টা বছর বাঁচিয়ে রাখতে হবে। সেই মানুষকে বাঁচিয়ে রাখবার জন্য তাদের হাতে নগদ টাকা সরবরাহ থাকতে হবে। নগদ টাকা সরবরাহ করলে দুটো দিক আছে। মানুষের একটা ক্রয় ক্ষমতা তৈরি হবে, ক্রয় ক্ষমতা তৈরি হলে আবার উৎপাদন যা হচ্ছে তা আবার বিক্রিও হবে। ফলে সব মিলিয়ে কিন্তু কর্মসংস্থান এবং ক্রয় ক্ষমতা, এটার জন্য নগদ টাকার একটা বিষয় আছে। এটা পৃথিবীর সমস্ত দেশই কিন্তু তারা দেখছে। আমাদের দেশে এই জায়গাটা একদম প্রায় উপেক্ষিত অবস্থায় আছে। 2 নম্বর হলো যে মানুষ তো ঘরে থাকবে, কিন্তু ঘরে তো খাবারটাও থাকতে হবে। ঘরে খাবারের অভাব থাকলে মানুষ কিন্তু লকডাউন ভেঙে বেরিয়ে আসবে। কারণ ক্ষুধার জ্বালা কিন্তু করোনার ভয়ের চেয়েও ভয়ানক। কারণ করোনা এসে আক্রান্ত হলে সে তার একটা ইয়ে থাকে যে হয়তো বেঁচেও যাব, কিন্তু ক্ষুধার যন্ত্রণা তো সহ্য করা যায় না। জি, যার পেটে ক্ষুধা সে তো সেটাই। তার খাদ্যের এখন সন্ধানে বেরোবেই। ব্র্যাকের একটা জরিপে তারা বলছেন যে আমাদের 14% মানুষ খাদ্য সংকটে আছে। আমাদের 88% শ্রমজীবী মানুষ তো অপ্রাতিষ্ঠানিক খাতে, তাদের মধ্যে 55.5% মানুষের দৈনিক আয় গড়ে 161 টাকা থেকে 300 টাকার মধ্যে। এই মানুষগুলোর আয় কমে গেলে তাদের কিভাবে বাঁচবে, এইটা একটু আমাদের দেখা দরকার। তার সঙ্গে আবার উল্টো দিক যদি দেখি যে ওষুধের দামটাই করোনার সময় কি কমেছে? ওষুধের দাম কিন্তু প্রত্যেকটা ওষুধের দাম বেড়ে গেছে। এমনকি যে ইভারমেকটিন একবার খুব প্রভাব তৈরি হলো, 6 টাকারটা 10 টাকা হয়ে গেল। আচ্ছা, এটাও বেড়ে গেল দাম। মোটা চালের দাম 37% বেড়ে গেল। ব্যাংকগুলোর ঋণের যে সুদ, কিংবা এই সমস্ত ঋণদানকারী সংস্থা নামে যে সমস্ত এনজিওগুলো আছে, তারা কি ঋণের সুদটাকে মওকুফ করবে এই সময়টাতে? ফলে এই সমস্ত বিষয়গুলো দেখা দরকার। আমরা মনে করি আমাদের আগামী বাজেটটা তারা করতে চাচ্ছেন প্রায় 6.5 লক্ষ কোটি টাকার। আগের বছর ছিল 5,68,000 কোটি টাকা, প্রায় 3 লক্ষ কোটি টাকার উপরে হচ্ছে আমাদের ট্যাক্স বাবদ আসবে। এই ট্যাক্স কিন্তু কমলো না। আমাদের কিন্তু ওই মোবাইল ফোনের উপরে কিন্তু এখন 100 টাকা 33 টাকা 75 পয়সা আমাদের দিচ্ছি। তারপর কল ড্রপ বেড়েছে, ইন্টারনেটের ব্যবহারও বেড়েছে, ইন্টারনেটের ডিসরাপশনটাও বেড়েছে। ফলে সব মিলিয়ে কিন্তু প্রফিট যে জায়গাগুলোতে করা, যেখান থেকে মানি সাক করা যায়, সেই জায়গাগুলো তো উন্মুক্ত আছে। ফলে সাকিং মেশিনটা চালু রেখে কিন্তু এই যারা ভুক্তভোগী তাদের তো আপনার দুর্দশারও বাড়ছে। জি, সেই জায়গায় আমি শুধু একটু, আপনি যে একটু সাজেশনের কথা বলেছিলেন, দুটো জিনিস হতে পারে। একটা হলো গভর্নমেন্টকে ভাবতে হবে যে ওই যেটা বললেন যে ব্যবসা এবং মানুষের জীবন কোনটাকে আগে দেখব। আমাদের অন্তত 1টা বছর ব্যবসার তুলনায় মানুষের জীবনটাকে আগে দেখা দরকার। এইটা শুধুমাত্র সদিচ্ছা দিয়ে হবে না, এটা একটা সিস্টেম লাগবে। ব্যক্তিগতভাবে কোনো মানুষ ইচ্ছা করলেও ভালো এখন থাকতে পারবে না যদি একটা পদ্ধতির মধ্যে তাকে ফেলা না যায়। যদি তাদেরকে আমি আয়কর রেয়াত ঠিকই দিয়ে যাব বড় ব্যবসায়ীদের, আর যারা সাধারণ মানুষ মোবাইলে কথা বলবে যে ইন্টারনেটে ঘরে থেকে ক্লাস করো, তাকে 100 টাকায় 33 টাকা 75 পয়সা তার কাছে ট্যাক্স নেব, তাহলে দেখবে যে রাষ্ট্রই তো এই কাজটা করছে, যে দরিদ্রের উপরে শ্রমজীবীর উপর ট্যাক্সটা ঠিকই আদায় করছে আর ধনীদেরকে কর ছাড় দিচ্ছে। ফলে ধনী তোষণ এবং গরিব শোষণ, এই নীতিটাকেও একটু পাল্টাতে হবে আমাদের। ধন্যবাদ। ব্যারিস্টার সাইদুল হক সুমন, আপনার কথা শুনতে চাই। করোনার এই দুর্যোগেও দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে, দামি গাড়ি এবং ফ্ল্যাট কেনার প্রবণতা বেড়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? মানুষ ধনী হচ্ছে কিন্তু মন কতটুকু উদার হচ্ছে? আমি এই জায়গাতেই আসলে আলোচনার তো ব্যক্তি হয়ে গেছে অনেক বেশি। ধরেন বেশিরভাগই আলোচনাতে আমি যতটুকু বুঝতে পারলাম যে সরকার কি করতে পারতো বা কি করা উচিত, এটা একটা আলোচনার বিষয় এসে গেছে। কিন্তু আমি আজকে এই জায়গায় নাই। সরকার নিয়ে যেদিন আলোচনা হবে, সরকার কতটুকু ফেল করলো বা কতটুকু পারলো, পাস মার্ক পাইলো কিনা, এগুলো আমি আলোচনা করবো। আজকে যে জিনিসটা আমি বলতে চাই, দেখেন ধনীদের যে আচরণ বা ধর বড় বড় শিল্প প্রতিষ্ঠান বা কোম্পানিদের যে আচরণ, এটার মধ্যে আমি আজকে থাকতে চাই। আমি শুধু দোষারোপ করছি না, আমি একটা কথা বলতে চাই। দেখেন, ব্যক্তিগত যখন আপনি দানের প্রশ্ন আসে, ব্যক্তি দানের প্রশ্নে কিন্তু আপনি এই ধরনের কথা আসতে পারে যে যারা মুসলমান তারা ডান হাত দিয়ে দিবেন, বাম হাত দিয়ে জানবে না। কিন্তু প্রাতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক কোনো দান যখন হবে, এটা কিন্তু একটা উৎসাহের বিষয়। একটা কোম্পানি যখন প্রাতিষ্ঠানিকভাবে, এখানে তার প্রতিষ্ঠান তো আর বেহেশতে বা দুজকে যাবে না, দুজকে যাবে ব্যক্তি। তো প্রতিষ্ঠান যখন কোনো দান করবে বা একটা রেসপন্সিবিলিটি, যেটা সমাজের প্রতি যে রেসপন্সিবিলিটি, এখানে হয় কি সবাই আমরা একটা আশাবাদী হয়ে উঠি যে সরকারের পাশাপাশি যারা, ধরেন আমার মতো লোক সারাদিন দান করলে কি হবে, একটা বড় কোম্পানি যদি ছোট্ট একটা দান করে, তাও তো আমার 100 লোকের চেয়ে, আমার মতো 100 লোক দিলে যা হবে, একটা কোম্পানি দিলে তা হয়। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, সরকার কিন্তু একটা অভিযোগই সরকারের বিরুদ্ধে আছে যে
ধনী বা বড় বড় কোম্পানিদেরকে অনেক প্রণোদনা কিন্তু দেওয়ার অভিযোগ আছে, যে যারা বরং মার্জিনাল তারা পান নাই। এত প্রণোদনা দেওয়ার পরেও এই যে কোম্পানিগুলা বা শিল্প প্রতিষ্ঠানগুলা, ব্যবসায়ীরা, তারা যদি এই সময়েও যদি কিছু উদাহরণ তৈরি না করেন, কিছু আশাব্যঞ্জক কথা যদি আমাদেরকে না বলেন, রতন টাটার তো 1500 কোটি হয়তো ভারতের সরকার নিবে না, কিন্তু এই যে একটি সাহস সরকারকে দিলেন এবং ভারতের জনগণ যে পেল রতন টাটার কাছ থেকে, এরকম আশাব্যঞ্জক কথাও তো আমরা কিন্তু শুনতে পাই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে ধরেন এই ধরনের এক্সাম্পলও কিন্তু তৈরি হচ্ছে না আমাদের দেশে। আমরা কিন্তু অনেক ভালো ভালো ব্যবসায়ী আছেন, এখন ব্যবসা প্রতিষ্ঠানরাও যদি বলেন যে আমরা লুকিয়ে লুকিয়ে সেবা করতেছি বা বিভিন্ন মানুষের সার্ভিস দিচ্ছি, কিন্তু উল্টা হচ্ছে কি জানেন, এই বাইরে আসতেছে কোন কোন কথাগুলা। এই যে আমি আপনাকে বললাম যে এরকম এখন ভ্যাকসিনের সময়ও ভ্যাকসিন নিয়ে তো ব্যবসা হচ্ছে। আমি আপনাকে স্পষ্ট বললাম যে, আমি আবার বলছি কথাটি, যে আমাদের একটি বড় প্রতিষ্ঠিত কোম্পানি ভ্যাকসিনকের মতো এরা লাভ করেছে, ব্যবসা করছে, এইটাতে কোনো অন্যায় নাই। কিন্তু এখান থেকে তো আমরা আশা করতে পারতাম যে বাংলাদেশেও এরকম একজন লোক, ধরেন ভ্যাকসিনপুর যে আমাদের যিনি সালমান এফ রহমান সাহেব, উনিও তো রতন টাটা হইতে পারতেন, উনারও তো একটা সুযোগ ছিল, ব্যবসা করাতে ওনার কোনো দোষ নাই, কিন্তু উনিও তো রতন টাটার মতো বলতে পারতেন। তা এইটা ছাড়া, উনি ছাড়াও আরো যারা অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, আরো আশ্চর্যের কাহিনী দেখেন। এস আলম গ্রুপ আমাদের এত বড় একটা গ্রুপ, আপনি জানেন যে গত করোনার প্রথম ফার্স্ট ওয়েভের সময় আইসিইউর অভাবে তারা দুই ভাই একটা আইসিইউ ভাগ করে তারপর একজন মারাই গেলেন। তারপরও এই করোনার সময়ে তারা তো ইচ্ছা করলে একটা হাসপাতাল ক্রিয়েট করতে পারেন, তারাও তো একটা এক্সাম্পল তৈরি করতে পারেন। আমার দুঃখটা হচ্ছে কি এই জায়গায়, যে যাদের কাঁধে মাথা রেখে আমরা হয়তো কিছুটা সময়, সরকার ছাড়াও তো আরো অনেক আমাদের স্টেক হোল্ডার আছে, যাদের কাঁধে মাথা রেখে আমরা কাঁদতে পারার কথা, তারা কিন্তু বরং আমাদের উল্টা কাদার কারণ হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে কি আজকের দিনে আমার কাছে মনে হচ্ছে যে, এই বক্তব্যের শেষে আমি শুধু এইটুকু বলতে চাই যে, ধনীরা এই চিন্তা বা শিল্প প্রতিষ্ঠান যারা, তারা এই লুকিয়ে লুকিয়ে সেবা করার চিন্তাটা অন্তত তারাটা করুক, কিন্তু অন্তত আমাদের যারা অন্যান্য প্রতিষ্ঠান আছে তাদেরকে উৎসাহিত করার জন্য যদি বলেন, কথা বলেন বা আমাদেরকে সাহস দেন, বা তারা এইভাবে যদি এগিয়ে আসেন, তাহলে কিন্তু সরকারের জন্য, কিন্তু সরকার যদি কিছুটা ব্যর্থ জি, আমাদের হয়, উদাহরণ তাও আছে, কিন্তু সরকার আমাদের কিছু- একজন ভিক্ষুক, উনি উনার বাড়ি বানানোর জমানোর টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। আমাদের কিন্তু এরকম আপনি উজ্জ্বল কি দৃষ্টান্ত আপনি রয়েছে। কি বাংলাদেশের বাস্তবতায়, আপনাকে শুধু একটা কথা বলি, জানি না আমার বেশি হয়ে যাচ্ছে কিনা কথা বলা, আমার টাইম কতটুকু বরাদ্দ। আপনি বাংলাদেশের বিভিন্ন মসজিদে যদি যান, গিয়ে দেখবেন মসজিদে ইমাম সাহেবের সামনে যারা থাকেন তারা বেশিরভাগই হচ্ছে গিয়ে এই এলাকার ধনী মানুষরা। আর যখন সাহায্য তোলা হয়, তখন একদম পিছনে যিনি রিক্সাওয়ালা অথবা বেবি ট্যাক্সিওয়ালা, উনি দেখা যাচ্ছে সাহায্যের পরিমাণটা নগদ প্রায় 300-400 টাকা করে দিচ্ছেন। আর সামনে যারা বড় বড় ব্যবসায়ীরা বসা ইমাম সাহেবের পাশে, উনারা বলছেন যে আমি পরে দিব এবং বাকি দেখি উঠে কত। তা আমাদের অবস্থাটা কি জানেন, এরকম যারা একেবারে কিচ্ছু নাই, তারা সর্বস্ব দিয়ে দিতে চায়, কিন্তু তারা দিয়ে তো আর দেশটারে সেভ করানো যাবে না। হয়তো জি। মনের একটা সন্তুষ্টি আসবে, আপনাকে- দেশটা সেভ হবে কখন, জি। যখন যারা দিলে অনেক টাকা হবে, যারা একটা কোম্পানি যখন কথা বললে মনে হবে যারা এরকম একটা কোম্পানি দাঁড়ায় গেছে, মানে হচ্ছে গিয়ে আমাদের একটা সম্ভাবনা আছে, আমরা হয়তো সেফটি পাবো। জি, ধন্যবাদ আপনাকে ডাক্তার আনাউল ইকবাল। করোনা সংক্রমণ এবং লকডাউন সহ অন্যান্য নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কারণে গরিব ও নিম্নবিত্ত মানুষের জীবন জীবিকা কত চ্যালেঞ্জের মুখে পড়েছে, এই চ্যালেঞ্জ মোকাবেলার উপায় কি, আপনার পরামর্শ? জি, দেখেন, আমি সবার তর্ক বিতর্ক খুব সুন্দরভাবে শুনছিলাম। আসলে পরামর্শ আমার দেওয়ার মতো কিছু নেই। আমরা বারবার বলেছি, আমি ডাক্তারি পার্সপেক্টিভ থেকে এখন একটু কথা বলবো। সেটা হচ্ছে, দেখেন, একটা কয়েন যখন আপনি টস করবেন, হয় হেড পড়বে না হয় টেল পড়বে, দুটো একসাথে পড়বে না, ঠিক আছে? আমরা কিন্তু বারবার বলছি যে লকডাউন কোনো মতেই একটা পার্মানেন্ট সলিউশন না, টেম্পোরারি, বাট এইটা কিন্তু খুব কার্যকর। আপনি দেখবেন, আপনিও তো আমেরিকায় ছিলেন কিছুদিন আগে, তাই না? এবং আপনি দেখেছেন লকডাউন ইজ এ লকডাউন। লকডাউন কিন্তু সফট, মিডিয়াম, হার্ড, টুথব্রাশ না। এটা কিন্তু আপনার লকডাউন ইজ এ না, লকডাউন। তাদের সামর্থ্য আছে, তারা বাড়িতে খাবারও পৌঁছে দিয়েছে, তারা কিন্তু নগদ অর্থ প্রতিটা বাসায় পৌঁছেছে। আপনি গার্মেন্টস খোলা রাখবেন, আপনি ছোট ছোট দোকান বন্ধ করবেন, আপনি বইমেলা খোলা রাখবেন, আপনি বাণিজ্য মেলা বন্ধ রাখবেন, আপনি গেমস চালু রাখবেন, ফুটবলে দর্শক ঢুকবে, তাহলে তো অন্য ছোট ছোট ব্যবসায়ী সেটা মানবে না। আপনি যদি সবকিছু লকডাউন করতেন তাহলে কিন্তু সবাই মানতো। এই যে দেখেন, এখন ইন্টারসিটি বাস বা এই যে গণপরিবহন, আমি যেটুকু পারসেপশন আমার যতটুকু আছে, এটা 2-1 দিনে খুলে দেবে গণপরিবহন।
তারপরে আবার বলবেন করোনাটা কন্ট্রোল করেন। কি পরামর্শ দিব বলেন? আপনারা জানেন এটার জন্য ডাক্তারের প্রয়োজন নাই, এটা একটা সংক্রামিত ব্যাধি, আপনার পাশাপাশি আসলে আরেকজনের হয়ে যাবে। তো আপনি এখন যখন মার্কেটে যাবেন, এখন গণপরিবহন খুলে দিবেন, আমাদের কিছু করণীয় নেই। আপনি আমেরিকায় থাকতে আমি যতটুকু জানি একটা সিটের জন্য কত জায়গায় ফোন করেছেন। সেই পরিস্থিতি যখন আবার তৈরি হবে তখন বুঝতে পারবে, একটা মানুষের যখন শ্বাসকষ্ট উঠবে তখন বুঝতে পারবে যে একটা অক্সিজেন প্ল্যান্ট যদি এখন সত্যি গভর্নমেন্ট কিছু করতে চায়। আমি বলি, একটু আগে আমাদের অ্যাডভোকেট ভাই যেটা বলছিলেন, আপনি শুধু একটা বেক্সিমকো কিংবা বসুন্ধরা বা এদের নাম আমি নাই নিলাম, গার্মেন্টস এর যারা মালিক আছেন, এত টাকার প্রণোদনা যারা গত বছর নিলেন, তারা কি একটা হসপিটাল করতে পারতেন না? তাদেরই শুধু গার্মেন্টস এর যে ভাই বোনেরা কাজ করেন তাদের জন্য তো একটা হসপিটাল তৈরি করতে পারতেন। এখন তো দেখেন অক্সিজেন, ভারতের মতো দেশ হাইয়েস্ট অক্সিজেন প্রডিউস করে, তারা অক্সিজেন এক একটা সিলিন্ডার 40,000 টাকায় বিক্রি হয়, যেখানে মানুষের জীবন বিপন্ন। দেখেন কেন বিপন্ন হয়েছে, খুব সিম্পল। আপনি এই করোনার মধ্যে ইলেকশন করছেন, আপনি এই করোনার মধ্যে কুম্ভ স্নান করলেন, আপনি এই করোনার মধ্যে দেওয়ালি এবং দোল খেললেন, তাহলে আপনার হবে না, কার হবে? তো সেই কারণেই আমি আবারও বলছি, দেখেন মানে ভারতের উদাহরণটা, মানে তারা যে ভুলটা করেছে তার রেজাল্ট তারা পাচ্ছে, কারেক্ট, কিন্তু আমরা সেটা দেখে কতটুকু শিখছি। আমি প্রশ্নটা আমি গভর্নমেন্টের কাছে একটা জিনিস অনুরোধ করবো, আমি 1 মিনিট নিচ্ছি আপনার কাছ থেকে, সেটা হচ্ছে আপনারা দুটো জিনিস করে দেন। অন্তত সবাইকে মাস্ক পরাটা বাধ্যতামূলক করে দেন, সবাইকে। আমি এখানে ছাড় দিতে পারবো না, গভর্নমেন্ট আমাদের প্যারেন্টস, তাই তো? কোনো সময় বাচ্চাদের কিন্তু আদরও করতে হয়, আবার রাগও করতে হয়। আর এই যে আমাদের বর্ডারটা আছে ইন্ডিয়ার সাথে, যে বর্ডারটা, এটা কিন্তু খুব পোরাস। এখানে কিন্তু আমাদের খুব ভালো মতো অ্যালার্ট ভাবে কিন্তু আমাদের রাখতে হবে। যেমন আপনার শুধু তো বেনাপোল না, সেই আখাউড়াও থেকে শুরু করে আপনার দিনাজপুর, এই জায়গাগুলোকে খুব স্ক্রুটিনির মধ্যে রাখতে হবে, যেমন কোনো মানুষ। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোয়ারেন্টাইন 14 ডেজ। 14 ডেজের আপনি একদিন নামাবেন, আপনি ধরা খেয়ে যাবেন। আজকে তথ্য দিচ্ছি, সিঙ্গাপুর 14 দিনের কোয়ারেন্টাইন থেকে বাড়িয়ে 21 দিন করে দিয়েছে। যখন যেটা লাগবে আপনার করতে হবে, আদারওয়াইজ বললাম তো, আমরা সায়েন্সের সাথে কোনো যুক্তি তর্ক, এতক্ষণ শুনছিলাম আমি সব কথা, সায়েন্সের সাথে যুক্তি তর্ক যাবে না, সায়েন্স বেসড অন ফ্যাক্টস। আর একটা জিনিস বলি, শুধু এটা বললে আমি ছাড়ছি, আমার একটু আগে একজন বক্তা বলেছিলেন না, মূল্যবোধ আমাদের একেবারে জিরোতে, তলানিতে চলে আসছে। কারণ আমি এই রমজান মাস দিয়ে উদাহরণ দিই, আমাদের অন্যান্য যত মুসলিম কান্ট্রি আছে দেখবেন রমজান মাসের আগে আগে সবকিছু জিনিসপত্রের দাম কমিয়ে দেয়, এবং আপনার বিধর্মীরাও এই রমজান মাসে অন্যান্য সব জিনিসপত্র মুসলমানদের জন্য আরো এক্সট্রা ফ্রি করে দেয়। আর আমাদের দেশে দেখবেন রমজান মাসের বেশ আগেই সবকিছুর দাম বেড়ে যায়, তারপরে আপনার খাদ্যদ্রব্যের মধ্যে বিষ যা খুশি তাই মিলিয়ে দেয় এবং মাপেও কম দেয়। তাহলে আমরা সেই দেশ থেকে আমরা কি কি আশা করতে পারি? জি, ধন্যবাদ। আমরা তো দেখেছি কৃষকের কাছ থেকে 5 টাকায় তরমুজ কিনে নিয়ে এসে আপনি ভোক্তার কাছে 500 টাকায় বিক্রি করতে, এবং সেটা দেখারও কেউ ছিল না। এই মিডিয়া আমরা এগুলো তুলে ধরে হইচই করেছি বলেই কিন্তু অন্তত কেজি ধরে বিক্রি করা কিছু কিছু জায়গায় কমেছে। মানে সেই কৃষকও যদি সে টাকাটা পেত, তাতেও আপনি এবং এরাই তো আপনার এই যে এত বড় একটা যে বড় গ্যাপ, এই যে বড় যে স্টেক তারা নিয়ে যাচ্ছে, 5 টাকার তরমুজ 500 টাকায় বিক্রি করছে, তো এভাবেই তো সব আপনার পয়সা বানাচ্ছে। জনাব জুলফিকার মানিক, করোনায় বিত্তশালীদের গরিব মেহনতি মানুষের পাশে তো ছিলই না, উল্টো করোনাকে পুঁজি করে অনেকে ব্যবসা বাণিজ্য করতে মগ্ন। এটাকে আপনি কিভাবে দেখছেন? কেন এই মুনাফালোভী মনোভাব, আর এর থেকে বেরোনোর উপায় কি? যেমনটি কিছুক্ষণ আগে ডাক্তার আনোয়ার ইকবাল বললেন যে আসলে আপনার যে কোনোভাবে আমাদের মুনাফার যে মনোভাবটা, যে জিনিসপত্র যেখানে আপনার অন্যান্য দেশ কমিয়ে দেয়, সেখানে আমরা জিনিসপত্রের দাম আরো বাড়িয়ে দিই। আমরা সংযমের মাসে, জি বলুন। না, আমি জিনিসগুলোকে খুব স্বাভাবিকভাবেই দেখি। মানে আমরা সমাজটা, আমি বলি রাজনীতি হচ্ছে রাষ্ট্রের অভিভাবক, রাজনীতি আমার দেশ সমাজকে পরিচালনা করে, নেতৃত্ব দেয়, সবাই ওটা দেখে শিখে। আমরা দেশটা যেভাবে চালিয়ে আসছি, যেভাবে এগিয়ে নিচ্ছি, তাতে যা ঘটছে প্রত্যেকটা খুবই স্বাভাবিক। আমি এগুলি কোনো কিছুতে অবাক হচ্ছি না, বরং আমরা যেভাবে আলোচনা করছি এবং যা প্রত্যাশা করছি সেটা বাংলাদেশের বাস্তবতায় অস্বাভাবিক, একেবারেই অস্বাভাবিক। কারণ শুনেন, আমি একটা জিনিস বলি, আমি কয়েক বছর আগে বনানী কবরস্থানে, আমি আমার মায়ের কবরের ওখানে গেছি রোজার সময়। দুপুরবেলা একজনের কবর বাঁধার জন্য আলোচনা করতেছে, একজন ওখানে কাজ করে থাকে।
আমার কানে আসতেছে যে লোকটি কাজ নিচ্ছে তাকে বলতেছে যে দিচ্ছে, কাজটা কিন্তু যত্ন নিয়ে করতে হবে, টাকা যেটা লাগবে আমি তাই দিব। লোকটা বলতেছে আমি আর যাই করি, রোজার মাসে কিন্তু আমি কারো টাকা নিয়ে নয় ছয় করি না। রোজার মাসে নয় ছয় করি না, রোজার মাসে করে না, বাকি 11 মাস করে। তো ঘটনা হচ্ছে কি, আপনি সারা জীবন ব্যাংকের টাকা লুট করে বড়লোক হয়েছেন, এখন তার কাছ থেকে আপনি মুখে অন্তত শুনতে চান যে আমি সব বিলিয়ে দিব বাংলাদেশ রক্ষার জন্য। আপনি মানুষের জমি দখল করে আপনি বিশাল শিল্পপতি হয়েছেন, এখন তার মুখে শুনতে চান আমি সব করব করোনা থেকে মানুষ বাঁচানোর জন্য। এই যে হিপোক্রেসি, ভণ্ডামি, শুনেন আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন দেশে কি হয়েছে জানেন তো, ছোটবেলায় আমরা শিখছিলাম চোরে না শুনে ধর্মের কাহিনী, আর বড় হয়ে দেখতেছি কি বাংলাদেশে চোরে শোনায় ধর্মের কাহিনী। জমি লুট করে শিল্পপতি হবে, ব্যাংক ঋণ খেলাপি হয়ে শিল্পপতি হবে, মসজিদে গিয়ে কোটি কোটি টাকা দান করবে, খেজুর দিয়ে ইফতার করে সুন্নত পালন করবে, তারপরে দেশের মানুষকে বলবে তুমি খুব ধার্মিক হও, তুমি নামাজ কালাম করো, বেহেশতে যাইতে হবে। এইরকম ডাবল স্ট্যান্ডার্ড জাতি দিয়ে, দেশের মানুষ দিয়ে, রাজনীতি দিয়ে, ব্যবসা দিয়ে আমি আপনি যা আলাপ করছি সুন্দর সুন্দর কথা, এগুলো আশা করাটাই হচ্ছে গিয়ে স্বপ্ন বিলাসিতা। আসলে সমাধানটা কোথায়? রাজনীতি ঠিক হতে হবে, রাজনীতি ভোগের নয়, রাজনীতি ত্যাগের। যারা রাজনীতি করেন উনারা এই মন্ত্র ভুলে গেছেন, উনারা ভোগের রাজনীতি করছেন, ত্যাগের নন। শিক্ষা বাণিজ্য, শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিতে হবে। শিক্ষায় শিশুকে শিখাইতে হবে তুমি যা জীবনে অর্জন করবা তা মানুষকে ভাগ দেবা। এই শিক্ষার পরিবর্তন না করলে এই সার্টিফিকেট করাই হয় হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের তুমি যে কোনো উপায়ে টাকা আয় করে বৃত্ত বানাবা। সো আমার শিক্ষা ব্যবস্থাকে পাল্টাইতে হবে। রাজনীতি দেখে মানুষ শিখে, রাজনীতি যেহেতু পচে গেছে, রাজনীতি যেহেতু ব্যবসা এবং বাণিজ্য হয়ে গেছে, রাজনীতির সংস্কার না করা পর্যন্ত আমরা এই দেশের কোনো ভালো কিছু প্রত্যাশা করতে পারি না। সব ভালো হবে ব্যক্তি উদ্যোগে। আর শিল্পপতিদের কাছে যা চাওয়া হচ্ছে বিত্তবানদের কাছে, আমি চাই না এমন কিছু দিয়ে আমরা বিত্তবানদের বিরুদ্ধে মানুষের মনোজগতে কোনো বিদ্বেষ বা ঘৃণা ছড়াই। প্রয়োজন নেই। বিত্তবান দরকার আছে, কিন্তু সৎ বিত্তবান দরকার আছে। অসৎ এবং লুটপাটের বিত্তবান না, দুর্নীতির বিত্তবান না, সৎ বিত্তবান। এই দেশে রাতারাতি বড়লোক হওয়া সম্ভব, কিন্তু এই দেশে রতন টাটার মতো যুগের পর যুগ ব্যবসা করে বড়লোক হওয়া কিন্তু রিয়েলি ডিফিকাল্ট। সৎ লোকের জায়গা নেই কিন্তু এই দেশে, এটা কিন্তু মনে রাখতে হবে। এই দেশটা এমন একটি সমাজ তৈরি করা হয়েছে যেখানে সৎ লোকের জন্য কোনো স্পেস রাখা হয় নাই, সমস্ত স্পেস অসৎ লোকের জন্য। যিনি এমপি, যিনি রাজনীতি করেন, উনিও জানেন যে সৎ রাজনীতিবিদের জায়গা বাংলাদেশের রাজনীতিতে নাই। আমি সাংবাদিক হিসাবে দায়িত্ব নিয়ে নাগরিক হিসাবেও বলছি, কোনো অস্বীকার করলে সেটা অন্যায় হবে, অস্বীকার করার প্রয়োজন নাই। ব্যাধি স্বীকার করলেই আপনি, রোগ স্বীকার করলেই আপনি মেডিসিন পাবেন, রোগ অস্বীকার করে আপনি মেডিসিন পাবেন না। ফলে এটা একটি আমূল সংস্কারের ব্যাপার। জি ধন্যবাদ। লাইনটি একটু লাইনে বিঘ্ন, ইন্টারনেটে একটি সমস্যা হচ্ছে নিশ্চয়ই। জনাব হাসানুল ইসলাম টিটু, জনাব জুলফিকার মানিক অনেকগুলো প্রশ্ন তুলেছেন, অনেকগুলো অভিযোগ তুলেছেন, আপনি যদি সেগুলোকে উত্তরগুলো যদি দিতেন। আমার কাছে তো ওনার প্রশ্নের কোনো উত্তর নাই। আমি যেটা মনে করি কয়েক প্রজন্ম পরে যদি আমরা সুন্দর বাংলাদেশ পাই তাইলে পাবো, আর নাইলে এই টক শো আমরা প্রায়ই করতে পারবো। জি জি জনাব হাসানুল ইসলাম টিটু। জি, আমরা আসলে যে জায়গাটায় এই মুহূর্তে আছি, বাস্তবতার নিরিখে আমাদের সবকিছু নিয়ে কাজ করতে হবে। আমাদের ধর্মীয় মূল্যবোধ, নীতি নৈতিকতার শিক্ষা আমাদের বাংলাদেশে আছে এবং এখনো একেবারে যে ভুলে যাইনি। আমরা যারা আজকে আলোচনা করলাম সবাই কিন্তু নীতি নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ গুলি নিয়ে আলোচনা করেছি। আমরা 90-এর উপরে শতাংশ দেশের মানুষ মুসলিম। রমজান মাস, আমাদের জাকাত 2.5% হারে জাকাত দেওয়া, এটা আমাদের ফরজ। আমাদের যদি, আমি ওইভাবে বলবো না যে আমাদের যার যার জাকাতের জায়গাটা থেকে, জাকাত কিন্তু শুধুমাত্র ধনীর না, প্রত্যেকের যার আয় আছে, তার সম্পদ আছে, তার 2.5% হারে যদি আমরা জাকাতটাও ঠিক মতো আদায় করি, তাহলে আজকের যে আপনার বক্তব্য যে সাধারণ মানুষের পাশে, বিত্তবান সাধারণ মানুষের পাশে, এইটা সম্ভব। আর আমূল তো পরিবর্তন, এটা তো আমাদের সমাজের অবশ্যই পরিবর্তন দরকার, বাট রাতারাতি তো রেভলিউশন হবে না। আমরা যদি আমাদের সবার জায়গা থেকে, ঢালাও ভাবে কথা বলা সহজ,
আমি এখন সাংবাদিকদের নিয়ে কয়েকদিন আগে এক শিল্প গোষ্ঠীর একটা হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হয়েছে, আমি এখন সাংবাদিকদের তুলোধুলো করতে পারি, সেটাও করতে যাব না। এই 15 মাসে সব ডাক্তার যে একেবারে দায়িত্ব নিয়ে ঝাঁপায়া পড়ছে সেই সুযোগও নাই। আমরা যদি এত কথা না বলে আমরা যার যার জায়গা থেকে তার দায়িত্বটা সুন্দরভাবে করি, সব মানে রাজনীতিবিদ খারাপ, সব শিক্ষাবিদ খারাপ, সব আইনজীবী খারাপ, সব টিভি খারাপ, এটা বলে লাভ নয়। আমাদের যার যার জায়গা থেকে উনি যেমন ওনার সাংবাদিক হিসাবে দায়িত্ব নিয়ে কথা বললেন, আমিও একজন রাজনৈতিক কর্মী হিসাবে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমি যতটুকু কাজ করি সততার সাথে করি এবং নিষ্ঠা নিয়েই কাজ করি, এবং আমার যে কাজগুলি আমরা করব, আমার যতটুকু বৃত্ত আছে সেটার একটা অংশীদার আমার এই দেশের মানুষের জনগণ, প্রত্যেক বৃত্তশালী মানে কোটিপতিরা। আমি একটা জিনিস আপনাকে বলি, আজকে যে কথাগুলি নিয়ে আমরা আলোচনা করছি, যাদেরকে আমরা বৃত্তশালী মনে করছি, একটা হলো ডাক্তার সাহেব এখানে আছে, উনি বলতে পারবে, একটা কোভিডে মারা যায়, আর কোভিডের চেয়ে ভয়াবহ বেশি মারা যাচ্ছে হলো পোস্ট কোভিড সিন্ড্রোমে। তো আজকে যাদেরকে আমরা বৃত্তশালী মনে করতেছি, বা যে গার্মেন্টস বা যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এই পোস্ট কোভিডে তাদের যে অবস্থাটা কোথায় যেয়ে দাঁড়াবে, যে ব্যাংকগুলাকে ইকবাল ভাই বললো যে ব্যাংকরা আগে আসতেছে না কেন, গত 15 মাস ধরে ব্যাংকের ইনকামের যে অবস্থা, তাদের ইন্টারেস্ট রেট 15% নামায় নিয়ে আসা হয়েছে, তারা সেই রেটে কিন্তু ডিপোজিট কালেকশন করতে পারতেছে না, ক্লাসিফিকেশন বন্ধ রাখা হচ্ছে, সবাই ঠিক মতো টাকা দিচ্ছে না। সো আমি এটার ব্যাখ্যা দিচ্ছি না, আমি বললাম যে বাস্তবতার নিরিখে এখন যে লোকটার ন্যূনতম পুঁজি আছে, ঋণ ছাড়া যে লোকটার মানে ঋণ ছাড়া একটা সম্পদ আছে, সেই এখন বাংলাদেশের সবচেয়ে সম্পদশালী। যার দায় নাই সেই সবচেয়ে সম্পদশালী, যার দায় আছে সম্পদ আছে তাকে আর সম্পদশালী ভাবার কোনো সুযোগ নাই। বাট যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমিও আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করব, এখানে যারা আছেন আমরা আল্লাহর ওয়াস্তে যার যার জায়গা থেকে, সেই জায়গা থেকে মানুষের পাশে দাঁড়াই, সমালোচনা না করে আমরা মানুষের পাশে দাঁড়াই, যার যা কিছু আছে সেটা নিয়ে মানুষের পাশে দাঁড়াই, এবং তাহলেই আমাদের এই করোনা থেকে আমরা মুক্তি পাবো। আর আমি ডাক্তার সাহেবের জন্য একটা জিনিস বলবো, যে সারা বিশ্বে 15 মাসে আমি একেবারে দেখি না, ডাক্তার না হয়তো বা স্পেশালিস্টও না, রোগ বিশেষজ্ঞ না, কিন্তু কোন দেশেই যে আইডিয়াল সিচুয়েশনে 15 দিন সারা বিশ্বে লকডাউন দিলে তো অ্যাকর্ডিং টু সায়েন্স, আমি যদি সায়েন্স বুঝে থাকি, এবং উনি যেটা বললো সেটা সারা পৃথিবী 1 মাস লকডাউন দিলেই কিন্তু পৃথিবী থেকে করোনা ভেঙে যাবে। বাট আনফরচুনেটলি না এই কথা আমি বলিনি, এই কথা আমি বলিনি, আমি বলতেছি, আপনি আমার কথা শুনেন। আমি প্রথমে বলেছি, সরি আমি, আপনি যদি ভুল ব্যাখ্যা দেন তাহলে আমি প্রোটেস্ট করব। আমি বলেছি লকডাউন কখনো পার্মানেন্ট কোনো সলিউশন না, কখনোই পার্মানেন্ট, যখন প্রয়োজন হয় দিতেই হবে, সেটা বলেছি। আমাকে বলছেন যে আপনি 31 দিন সময় চাইছেন, আমি বললাম এই 30 দিন আপনি বাংলাদেশ সরকারের কাছে চাইছেন, আমি বিশ্ব সরকারের কাছে চাচ্ছি যে যদি 30 দিন সবাই মিলে একবারে লকডাউন দিতাম তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যেত। বাট বাস্তবতা সব দেশে তো আর একরকম পরিস্থিতি নাই। আমি যে দেশে আছি সেই দেশেই তো বলতেছি, আমি সব দেশে বলবো কেন, এতটা অবিবেচক না তো। আমি বললাম যে দেশে সারা বিশ্বের কথা, আপনি তো বললেন সারা বিশ্বের কথা, আপনি তো দেখেন না, আপনি সিঙ্গাপুর দেখেন, আপনি শ্রীলঙ্কা দেখেন, আপনি মালয়েশিয়া দেখেন, আপনি অস্ট্রেলিয়া দেখেন, আপনি নিউজিল্যান্ড দেখেন, যেখানে আমার চিকিৎসা, আমার ডাক্তার এবং রোগীর রেশিও সবচেয়ে কম, আমি চিকিৎসা দিয়ে কেমনে কি করব? আপনি আপনার বিষয়ে পণ্ডিত মানুষ, আমি আপনারটা মেনে নিয়েই বলছি যে বাস্তবতার নিরিখে চাইলেও আইডিয়াল এনভায়রনমেন্ট পাওয়া যায় না, চাইলেই সবকিছু করা যায় না, বাস্তবতার নিরিখে আমাদের কাজগুলি করতে হয়, ঠিক আছে? তো আপনারা আপনার পরামর্শ দিবেন, আমরা যারা কাজ করি, শুনেন, আমরা সকলের পর আমার এলাকায় যখন আপনি এতই কাজ করেন, আমরা কি কাজ করি না? আপনি কি বলছেন এগুলো? এরকম লকডাউন দেওয়ার কোনো প্রয়োজনই নাই, লকডাউন খুলে দেন। আপনার পরামর্শ দিবেন সেই জন্য ধন্যবাদ, আমি তো আপনার তর্ক করতেছি না, আমি বলতেছি যে আমাদের অনেক পরামর্শ দেয়, তারপরে সিদ্ধান্তটা সরকারকে, রাষ্ট্রকে নিতে হয় তার বাস্তবতার নিরিখে। আমার ইচ্ছা আছে যে আমি আমার এলাকার প্রত্যেকটা লোকরে 5,000 টাকা করে দিয়ে দেই কালকে, বাট আমার সেই অ্যাবিলিটি তো থাকতে হবে। আমার সরকার চাইলেই কেউ 15,000 টাকা ইউএস এর মতো $1,200 করে প্রত্যেকের ঘরে ঘরে পাঠিয়ে দেওয়ার মতো অ্যাবিলিটি নাই, ওই অ্যাবিলিটি আমাদের নাই, এটা বাস্তবতা। আজ থেকে 20 বছর আগেও আমাদেরকে কিন্তু এই ডেভেলপমেন্ট বাজেটটা ধার করা টাকায় করতে হতো, সেখানে আমাদের সক্ষমতা বেড়েছে, কিন্তু আমাদের সক্ষমতা এবারে নাই যে আমরা 30 দিন আমাদের সকল 3 কোটি মানুষকে বাড়ি বাড়ি 15,000 টাকা করে দিয়ে পৌঁছাইলে ওই অঙ্ক কাজ করে না। তো আপনাদের পরামর্শ নিয়েই বলছি, আমি বলতেছি না সায়েন্সের বাইরে যেতে, আমি বললাম যে সকল পরামর্শ নিয়েই
বাস্তবতার নিরিখে যদি আমরা যার যার কাজটা করি তাহলে আল্লাহ ইনশাআল্লাহ আমরা এখান থেকে মুক্ত হতে পারবো। এর বেশি কিছু আমি বলি না, আমি কারোর সাথে ডিফার করি না। আমি যেটা বলতে চেষ্টা করেছি সেটা হলো যে আমাদের বাস্তবতার নিরিখে অনেক সিদ্ধান্ত নিতে হয়। আমার এলাকার কথা আমি একটা উদাহরণ দিই। তত্ত্ব সাইন্স, আমার ওই এলাকার কৃষকদের মনে হয়, বাজারের লোকজন মনে হয় যে ঢাকার রোগ, বড় লোকের রোগ, গরিব মানুষের হয় না, কোভিড হয় না, সেইটা বইলে বসছে। সে বলে যে আমরা রিক্সা চালক, আমরা শ্রম দেই, আমাদের হয় না। এটা বাস্তবতা। এখন আপনারা যারা প্রফেশনাল আছেন এই বাস্তবতার নিরিখে তাদেরকে বুঝাইতে না, হবে। সেখানকার বাস্তবতা কিন্তু আসলে জনঘনত্ব তত বেশি নয়। ঢাকায় যেরকম জনঘনত্ব, যে ঢাকার যে ঝুঁকি, সেই ঝুঁকিটা কিন্তু ঢাকার বাইরের সব জায়গায়, বিভিন্ন জায়গায় কিন্তু সেটা একরকম নয়। এবং এই কারণে পুরো বাংলাদেশকে একসাথে লকডাউন না করে বিভিন্ন জায়গায় প্রয়োজন অনুযায়ী লকডাউন করার অনেক পরামর্শ এখানে দেওয়া হচ্ছে। আর আসলে আমি একটা মিনিট বলি, শুধু একটা কথা বলে শেষ করবো এখানে। সেই জন্যই যে আমাদের যারা এই যে মানে জনস্বাস্থ্য স্পেশালিস্ট আছে তাদেরকে এই যে লকডাউনের প্রক্রিয়া এবং এই যে ঢাকায় এই যে 15ই মে পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে, লং ডিস্টেন্সের বাসগুলো বন্ধ রাখা হয়েছে। কেন? আমি গতবার আমার যে 250-300 কেস হয়েছে, প্রত্যেকটা কেস ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ থেকে গিয়ে আমার এলাকা এফেক্ট করেছে। কিন্তু আমরা কিন্তু ওই এলাকায় ওই লোকগুলাকে কন্টেইন করতে পারছি বলেই আমাদের লোকাল ট্রান্সমিশন হয় নাই। তো একেবারে যে কাজ হচ্ছে না তা না, আমাদেরকে এই পরামর্শগুলি শুনতে হবে এবং পরামর্শ অনুযায়ী। না, আপনার এলাকায় যখন লকডাউন নাই, জনাব টিটু, আপনার এলাকায় যখন লকডাউন নাই, তখন আপনার এলাকায় যখন করোনা নাই, তখন সেখানে লকডাউন দেওয়ার প্রয়োজন কি? আপনার এলাকায় অর্থনীতি সচল রাখুন, আপনার এলাকায় লকডাউন দেওয়ার প্রয়োজন কি? না, সেইটা তো আমরা বাধা নিষেধের মধ্যে আমার কৃষিকাজ চলতেছে, আমার কৃষিকাজ চলতেছে, খোলা মাঠে বাজার চলতেছে, তা না হলে তো মানুষ না খেয়ে না, সেজন্যই তো বলা হচ্ছে, সেজন্যই তো বলা হচ্ছে যে যেখানে প্রয়োজন নাই সেখানে লকডাউনের প্রয়োজন নাই, যেখানে সংক্রমণ নাই সেখানে লকডাউনের প্রয়োজন নাই। কেন আমি পুরো বাংলাদেশ কিংবা পুরো আপনার দেশ শুদ্ধ লকডাউন দিচ্ছি? আপনার সাথে এই বিষয়ে আমি সম্পূর্ণ একমত। জি, জনাব আসাদুল ইসলাম টিটু। তাছাড়াও আমরা কিন্তু আজকের আলোচনাটা করছি কাউকে কটাক্ষ করার জন্য নয় কিংবা সমালোচনা করার জন্য নয়, আমরা একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি, আমরা একটু জাগ্রত করার চেষ্টা করছি ধনাঢ্যদের, বিত্তবানদের, যারা করতে পারে, যারা পাশে দাঁড়াতে পারে। আমরা সেজন্যই আজকে আলোচনাটা করছি। আমাদের সাথে একটি ফোন অনেকক্ষণ অপেক্ষা করছে, আসলে অনেকগুলোই ফোনই অপেক্ষা করছে। আমরা ঝটপট 2-1টি ফোন নিয়ে নিই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ির বালিয়াকান্দি থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি বলুন। রাজবাড়ি থেকে আমার প্রশ্ন টিটুয়ার কাছে, যে উনি একজন সজ্জন ব্যক্তি, ওনার এলাকায় কোনো খাদ্যের অভাব নেই। আমরা সরকারি বরাদ্দ, যেটা গভর্নমেন্ট যে বরাদ্দগুলো দেয়, যে সাহায্যগুলো দেয়, সেগুলো আমরা দেখি ওনাদের দলের মধ্যে একটা আওয়ামী লীগ থাকে আর একটা এমপি লীগ থাকে। এনারা দুইজনই ভাগাভাগি করে এক আওয়ামী লীগই পায় না, সেখানে সাধারণ জনগণের পর তো কোনো প্রশ্নই ওঠে না। আমার কথা হলো যে ওনারা কি এই করোনা আওয়ামী লীগ, বিএনপি কোনো দলকে বাইরে কিন্তু ধরছে না। আমার ওনার কাছে প্রশ্ন, ওনারা কি সর্বদলীয় ভাবে ইউনিয়ন পর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত সর্বদলীয় ভাবে সজ্জন ব্যক্তিদের সমন্বয়ে একটা কমিটি করে সরকারি বরাদ্দগুলো বিতরণ করার চেষ্টা করবেন কিনা? জি আসাদুল ইসলাম টিটু, জি ধন্যবাদ। জি, আমি ধন্যবাদ দিয়ে বলতেছি, আমি রাজবাড়ির কথা বলতে পারবো না। আমার 20টা ইউনিয়ন আছে, আমার 20টা ইউনিয়ন পরিষদে গত 15 মাস না, এই 2019 সাল থেকে শুরু হয়েছে। প্রত্যেকটা কাজ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার, এলাকার শিক্ষক, মসজিদের ইমামদেরকে নিয়েই তালিকা করা হয়। এবং আমার যে তালিকাগুলি করা হয়েছে, আমি একেবারে ওপেন চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলছি, সকল দলের, সকল মতের মানুষের সমন্বয়ে তালিকাগুলি করা হয়। তো ওইখানে কোনো আওয়ামী লীগও নাই, কোনো এমপি লীগও নাই, সকলেই আমাদের এলাকার জনগণ। আমরা চেষ্টা করি সুষ্ঠুভাবে যে পাওয়ার যোগ্য তাকে দেওয়া। বিচ্যুতি হয় না এটা আমি বলবো না, বাট সেটা বিচ্যুতি, সেটা আনইনটেনশনাল সিস্টেমের কারণে। বাট আমাদের উদ্দেশ্য সবসময় থাকে যে যোগ্য লোক সেই যেন পায়, এবং আমার এলাকায় আমি এটা দায়িত্ব নিয়েই বলতে পারি, তাকেই আমরা দেওয়ার চেষ্টা করি সবসময়। জি ধন্যবাদ। আমাদের হাতে একদম মানে তেমন বিশেষ সময় নেই, আমরা ফোনও নিতে পারছি না বেশি। ইস্তফাতে ইকবাল হাবিব, আপনি তো নগরবিদ বটে। আমাদের যে বিশেষ করে বড় শহরগুলোতে, এই যে যেমন যদি ঢাকা শহরের কথাই বলি, এখানে কিন্তু প্রতিটা ওয়ার্ড আছে, প্রতিটা ওয়ার্ডের কমিশনার আছে। আমরা কিন্তু বিক্ষিপ্তভাবে এমনকি নিজেরাও কিছু ইয়াং ছেলে মেয়েরা মিলে মানুষকে সহযোগিতা করছে। কিন্তু ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে যদি সরকার কিছু দিল, ধনাঢ্য ব্যক্তিরা দিল, এবং সবাই মিলে যদি এই ওয়ার্ডগুলোকে একেবারে একটা দারুণ শৃঙ্খলার মধ্যে এনে, যে আমার ওয়ার্ডে কয়টা বস্তি আছে, কতগুলো রিক্সাওয়ালা রয়েছে,
কতগুলো গরিব মানুষ আছে যারা 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 কাজ পাচ্ছে না, এই একটা লিস্ট করে যদি আমরা সব সমন্বিতভাবে সেটা করতে পারতাম, সেটা তো নিশ্চয়ই আরো বেশি কার্যকর হতে পারতো, যে কথাটি অনেকেই বলছেন। আপনার কাছে শুনতে আমি অনেক ধন্যবাদ জানাই। আমার যে দুটো সাজেশন রেডি করেছিলাম তার একটা আপনি আমাকে সুযোগ দিলেন প্রশ্নের মাধ্যমে। মূলত ঢাকা অথবা নগরায়ন যেখানে অনেক বেশি মানুষকে ক্যাটার করে, ধারণ করে, সেই সমস্ত জায়গায় সুযোগই আছে যে কাউন্সিলর নির্ভর অঞ্চল ভিত্তিক, এই যে টিটো সাহেব বললেন, আসল টিটো সাহেব বললেন যে একটা সর্বদলীয় অর্থাৎ মুরব্বীদেরকে নিয়ে কোন পরিযায়ী মানুষগুলো, কোন দিন মজুরগুলো, দিন আনে দিন খায় মানুষগুলো এই মুহূর্তে বিব্রতকর অবস্থা আছে, তাদেরকে চিহ্নিত করে শুধুমাত্র সরকারি কোষাগারের টাকা না, এই পাড়ায় পাড়ায় কে ধনী, কারা বড় ব্যবসায়িক কংগ্লোমারেশন আছে, তাদের সমন্বয়ে একটি এখান থেকে নিয়ে ওইখানে দেওয়া, এটা কিন্তু আমরা যুগ যুগ ধরে করেছি। আমি যেটা বলার চেষ্টা করছি মানিক ভাইয়ের সাথে সুর মিলিয়ে, আমরা এত দ্রুত সব বিস্তৃতির মধ্যে ফেলে দিলাম, সবকিছু বদলে গেল। আরেকটা কথা পরিষ্কার করে বলি, একজন বলেছেন আপনি ভারতে কিন্তু অজস্র বড় বড় ব্যবসায়ী রয়েছে, সবাই কিন্তু টাটা বিড়লা হয় নাই, সবাই কিন্তু এইভাবে এগিয়ে আসে নাই। টাটা বিড়লা এসছেন কারণ তারা পরিশ্রম করে জনগণকে কষ্ট না দিয়ে একটা ব্যবসায়িক সম্প্রীতি সংস্কৃতি গড়ে তুলেছিলেন। বাংলাদেশেও তাদের কাছে আপনি প্রত্যাশা করতে পারেন যারা ওইভাবে করে ব্যবসায়িক কাঠামো তৈরি করেছে, চুরির কাঠামোর মধ্যে না, ব্যাংক চুরি করে ব্যবসায়িক কংগ্লোমারেশন না। আর ব্যাংক চুরি করে যারা ধনী হচ্ছেন, আমি আবারও পরিষ্কার করে বলছি, তাদেরকে বাধ্য করার সরকারি একটা কাঠামোগত ব্যবস্থাপনা এখনই শুরু করা দরকার, এবং এটি না করার কোনো সুযোগ নেই। কারণ আমি এটা মনে করি যে সরকার যদি এই মুহূর্তে চাপ তৈরি করে, তবে অবশ্যই এই বিশেষ ধনী গোষ্ঠী, পরিযায়ী গোষ্ঠী যারা ভাগে গেছে এই মুহূর্তে, তাদেরকে এই কার্যক্রমে বাধ্য করে সরকারের ত্রাণ তহবিলে টাকা যেমনি করে আদায় করা দরকার, আর প্রত্যেক অঞ্চল ভিত্তিক কাঠামোর মধ্যে দিয়ে পারাদ্রুত সেই মানসিকতা নিয়ে আমরা আবার কিন্তু ঘুরে দাঁড়াতে পারি। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে ধনী গরিব, শিক্ষক, গবেষক, রাজনীতিবিদ, সাংবাদিক নির্বিশেষে সবাই সংক্রমিত হচ্ছেন, মারাও যাচ্ছেন। পার্থক্যটা হচ্ছে ধনীরা যখন শুধু রোগে আক্রান্ত হচ্ছেন, তখন গরিবরা রোগ ও ক্ষুধা দুদিক থেকেই আক্রান্ত হচ্ছেন। এমন পরিস্থিতি সবাইকে সম্মিলিতভাবেই মোকাবেলা করতে হবে। সমাজের সমর্থবানদের সাধ্য অনুযায়ী অসহায়, দুস্থ, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। অনেক তরুণ সম্মিলিতভাবে সাধ্য অনুযায়ী দুস্থদের কাছে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এই উদ্যোগে ধনীদেরও শরিক হতে হবে। মনে রাখতে হবে, করোনা অতিমারির মতো দুর্যোগ ব্যক্তি কিংবা সরকারের একার পক্ষে মোকাবেলা করা কখনোই সম্ভব নয়। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই মাস্ক ব্যবহার করুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.